বড়বাজারের বিভীষিকা, মৃত্যুপুরী হোটেলে মৃত্যু মিছিল, গ্যাস চেম্বারে পরিণত হওয়া ঘরে দমবন্ধ হয়ে ছটফট করতে করতে শেষ। প্রাণে বাঁচতে গিয়ে কার্নিশ থেকে পড়ে মৃত্যু। মঙ্গলবার রাতে মহানগর সাক্ষী থাকলেও গায়ে কাঁটা দেওয়ার মতো ভয়াবহ সব ছবি। একসাথে দুজনকে নিয়ে আসা হয়েছে, দুজনকে পৃথক পৃথক ভাবে অ্যাম্বুলেন্সে তোলা হচ্ছে। বড়বাজারের মেছুয়ার 6 নম্বর মদনমোহন বর্মন স্ট্রিটের ঋতুরাজ হোটেল। সেখানেই কেউ দমবন্ধ হয়ে, কেউ ঘুমের মধ্যে কিছু বুঝে ওঠার আগেই ঢলে পড়লেন মৃত্যুর কোলে। বহু মানুষ হোটেলের বিভিন্ন ঘরে আটকা পড়ে রয়েছেন। দমকল কর্মীরা, বিপর্যয় মোকাবিলা বাহিনীর কর্মীরা, তারা এইভাবেই হোটেলের যে গ্রিল রয়েছে সেই গ্রিল ল্যাডারের সাহায্যে কার্নিশ পর্যন্ত পৌঁছে সেই কাটার দিয়ে সেই গ্রিল কাটছেন এবং গ্রিল কেটে একে একে ঘরে পৌঁছানোর চেষ্টা করা হচ্ছে। সবাই নিজের ঘর বন্ধ করে দিয়েছিল, কিন্তু ধোঁয়াটা ঢুকে গিয়ে ভিতরে স্টেম্পেড করে দিয়েছে। কাঁচ ভাঙতে পারিনি, শাবল দিয়ে মেরেছি, কাঁচ ভাঙছে না। যখন আগুন নিভে গেছে পুরো সমস্ত দরজাটা ভাঙা হলো, তো দেখছি ভিতরে বডিগুলো পড়ে আছে, এক একটা দুটো লোক। আশ্রয়ী হয়ে উঠল প্রাণঘাতী। অকালে চলে গেল 14টা তরতাজা প্রাণ। কিন্তু কার ভুলে এত বড় দুর্ঘটনা? দায় কার? এতগুলো প্রাণ চলে যাওয়ার জন্য কারা দায়ী? হোটেলে আগুন কিভাবে এত ভয়াবহ আকার নিল? উঠছে একাধিক প্রশ্ন। আর এখানেই মারাত্মক অভিযোগ করছেন স্থানীয় বাসিন্দারা। তাদের দাবি, এই বহুতলে একটি নতুন বার তৈরি হচ্ছে, যা নিয়ে রয়েছে একগুচ্ছ অভিযোগ। আছে দুটো রাস্তা, এখন একটা রাস্তা ব্লক করে দিয়েছে, এখন বার হচ্ছে। উপরে একতলার মধ্যে বার হচ্ছে, ও বারের মধ্যে নতুন কোনো কাজ হচ্ছে, ড্যান্স বার। এটা নতুন করছে। স্কুলের সামনে বার দিয়েছে, কেন দিয়েছে, কেমনি ভাবে দিল, আইনি তো। ছবিতে দেখা গেছে হোটেলের একতলা সমস্ত জানলা ইটের গাঁথনি দিয়ে বন্ধ। প্রশ্ন উঠছে, ডান্স বারের কাজ চলছিল বলেই কি বন্ধ করে দেওয়া হয়েছিল এই জানলাগুলি? সেই কারণেই কি বাইরে বেরোতে পারেনি ধোঁয়া? হোটেলে 47টি ঘর রয়েছে, তার মধ্যে 42টি ঘরে 88 জন আবাসিক ছিলেন। দমকল সূত্রে খবর, আগুনের উৎসস্থল ছিল 6 তলা বিল্ডিং এর দোতলার এই অংশেই। অর্থাৎ এটা পরিষ্কার যে ইটের গাঁথনি না থাকলে অন্তত জানলা দিয়ে ধোঁয়াটুকু বাইরে বেরোতে পারত। যে জায়গাতে এই আগুন লাগার ঘটনা ঘটেছে, অর্থাৎ এই হোটেল তার ফার্স্ট ফ্লোর, সেখানে যে কটি জানলা ছিল প্রত্যেকটি জানলা ইট দিয়ে সিমেন্ট দিয়ে গাঁথনি করে একেবারে দেওয়াল করে দেওয়া হয়েছে, অর্থাৎ জানলাগুলো সম্পূর্ণভাবে আর নেই। এবং সেই জন্যই এই ফার্স্ট ফ্লোরেই যখন আগুন লাগে, তার ধোঁয়া বাইরে না বেরোতে পেরে একেবারে বিল্ডিং এর মধ্যে ছড়িয়ে পড়ে, যার জেরে 14 জনের মৃত্যু হয়েছে। যখন অডিট হয় তারপরে এরা নিজেরা, যেমন আমি শুনছি একটা ফ্লোর ওরা বানাচ্ছে, ড্যান্সিং ফ্লোর নাকি ওখানে বানানো হচ্ছে। তো এগুলো তো আমাদেরকে জানিয়ে বানায় না, এগুলো তো হওয়ার পরে এরা নিজেরা এসব করতে থাকে। পুরসভারও দেখা, সবারই দেখা, পুলিশ, পুরসভা সবাইকারই দেখা দরকার। কঠিন স্টেপ আমরা নেব। তবে কি বেআইনিভাবে বার তৈরির জন্যই ঘটে গেল এত বড় বিপর্যয়? বার তৈরির জন্য হোটেলে ঢোকা বেরোনোর বিকল্প পথ বন্ধ না থাকলে কি এড়ানো যেত এতগুলো প্রাণহানি? স্কুলের কাছে কিভাবে তৈরি করা হচ্ছিল ডান্স বার? পারমিশন কে দেবে? আমরা তো দিয়েছি না, গভর্নমেন্ট দিয়েছে। আমাদের কাছে পারমিশন থাকলে তো আমরা দিতাম না, ক্যান্সেল করতাম। পারমিশন দিয়েছে গভর্নমেন্ট দিয়েছে, গভর্নমেন্টের কাছে পাওয়ার আছে, পারমিশন দিয়েছে। মানে একটাই এক্সিট এবং এন্ট্রি পয়েন্ট রয়েছে, অর্থাৎ ঢোকার এবং বেরোনোর একটাই মাত্র পথ। এবং অগ্নি নির্বাপন ব্যবস্থা যা ছিল তা যথাযথভাবে কাজ করেনি বলে দাবি যারা বিপর্যয় মোকাবিলা করতে ঘটনাস্থলে পৌঁছেছিলেন। কোনো কাজই হয়নি, প্রত্যেক ঘরে জল বেরোয়ার আছে। যদি ঘরে জল ঢুকে যায় তাহলে যারা আছে তারা একটু রিল্যাক্স পাবে, গাঁ জল চলে, সেটা হয়নি। হোটেলের পিছনে এই নেমে গেছে সিঁড়ি, যে পথ খোলা থাকলে মঙ্গলবার হয়তো অনেকেই প্রাণ বাঁচাতে পারতেন। যে হোটেলটির মধ্যে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে সেই হোটেলের পিছন দিকে দেখতে পাচ্ছে একটি সিঁড়ি রয়েছে এবং প্রত্যক্ষদর্শীরা যে বিষয়টা জানাচ্ছেন এবং ইতিমধ্যে যারা এখানে সেই সময় উপস্থিত ছিলেন দমকল কর্মীরা জানাচ্ছেন যে এই সিঁড়ি যেটা রয়েছে সেই সিঁড়ি একেবারে পিছন দিকে এই সিঁড়িটা থাকলেও সেখান থেকে কিন্তু কেউ নামতে পারেননি। এই যে সিঁড়িটা দেখতে পাচ্ছেন পিছন দিকে সিঁড়ি, তাই তো? এই সিঁড়িটা আছে আপনার বার জন্য, ঠিক আছে? এই বার নতুন হচ্ছে তো সেই জন্য সিঁড়িটা কাজ জন্য বন্ধ করে দিয়েছে। এটা কালবের ওপেনিং ছিল, কালকে খুলতে পারে। হ্যাঁ, পুরো উপরে সিঁড়ি আছে, মেন সিঁড়ি আছে, ওটা পুরো বন্ধ করে দিয়েছে। আগুন পুরো সামনেটা আগুন জ্বলে গেছে তো হোটেলওয়ালা কি করেছে, স্টাফটা পুরো বন্ধ করে দিল। কেন বন্ধ করে দিল? লোক ভিতরে ঢুকবে না, ঢুকলে তো লুটামারি করবে, সেই জন্য ও তো বাঁচাতে জন্য বন্ধ করে দিল। না, ধোঁয়া বেরোতে পারছে না না,
কি দিয়ে বন্ধ, শাটার নামিয়ে দিয়েছিল? শাটার আছে তো, মেন গেট পুরো কভারটা পুরো বন্ধ করে দিল। দমকল কর্মীরা যখন আজকে সকালবেলা আসেন এবং আসার পরবর্তীকালে পিছন দিকের এই সিঁড়িটা যখন তাদের নজরের মধ্যে পড়ে এবং সেখানে দেখতে পান যে এটি শাটার সম্পূর্ণভাবে বন্ধ করা রয়েছে এবং সেই শাটার তারা খোলেন এবং দেখতে পান যে আরও একটা এক্সিট যে রুট সেটা থাকলেও তো এরা নির্মাণের কাজ চলছিল, সেই জন্য পিছন দিকের যে সিঁড়ি রয়েছে সেই সিঁড়িটা সম্পূর্ণভাবে বন্ধ করা অবস্থাতেই ছিল। ঘটনায় হোটেল কর্তৃপক্ষের ঘাড়েই দায় চাপিয়েছেন দমকল মন্ত্রী। বেআইনিভাবে ওখানে কিছু কাজকর্ম হচ্ছিল, কিছু কাঠের কাজ ফাজ ওখানে কিছু হচ্ছিল। আগুন লাগলে পরে একটা হোটেলের অ্যালার্ম বাজে, সেই অ্যালার্মটাও ঠিক সময় বাজেনি, সেটাও কাজ করেনি, স্প্রিংলারগুলো কাজ করেনি। পুলিশ পুরসভা সবাইকারই দেখা দরকার। মঙ্গলবার সন্ধ্যায় অগ্নিকাণ্ডের পর থেকে বেপাত্তা হোটেল মালিক। কালকে রাত্রিবেলা এখানে ছিলেন, তারপর তো আমরা দেখতে পারলাম না, কেন কি প্রশাসন কোন সময় দেখেছিলেন? মোটামুটি 8:30 মতো। প্রত্যক্ষদর্শীদের দাবি, মঙ্গলবার সন্ধ্যায় 7:30 নাগাদ হোটেলের দোতলা থেকে গলগল করে ধোঁয়া বেরোতে দেখেন তারা। এখানে কাজ হচ্ছিল, ওই ফ্লোর থেকেই আরম্ভ হলো, আর তারপরে ওই ফার্স্ট ফ্লোরে কিচেন আছে, ওটা পুরো লেগে গেল। অনেক লোক তো জানেও না, আর ওইদিকে তালাও বন্ধ ছিল, যে লোক যেতেও পারলো না। দ্রুত আগুন উপরের তলাগুলিতে ছড়িয়ে পড়তে থাকে। কিছুক্ষণের মধ্যেই 6 তলা হোটেল গ্যাস চেম্বারে পরিণত হয়। কেউ পাইপ বেয়ে নেমে আসার চেষ্টা করেন, কেউ বা কার্নিশ দিয়ে ঝুলে। আর যারা বেরোতে পারেননি, হোটেলের ঘরে, করিডোরে কিংবা সিঁড়ি দিয়ে নামতে গিয়ে দমবন্ধ হয়ে সেখানে মৃত্যুর কোলে ঢলে পড়েন। এই হোটেলে প্রায় কমপক্ষে যেটা জানা যাচ্ছে যে 88 জন ছিল এবং সেখান থেকে 14 জনের মৃত্যু, বাকিদের বার করে আনা হয়েছে। আগুন লাগার পর হোটেল, পানশালার কর্মী এবং আবাসিকদের অনেকেই ছাদে চলে যান। সেখান থেকে মোবাইল ফোনের ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে দমকল কর্মীদের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করেন। বিধ্বংসী আগুন ঋতুরাজ হোটেলে, ল্যাডার লাগিয়ে নামাতে হচ্ছে মানুষজনকে ছাদে। একাধিক মানুষ কিন্তু আটকে রয়েছেন, কয়েকজনকে রেস্কিউ করা গিয়েছে। পরিস্থিতি এতটাই ভয়াবহ হয়ে যায় যে দমকল কর্মীরা জানলার গ্রিল কেটে উদ্ধারের চেষ্টা চালান, কিন্তু তাতেও মৃত্যু মিছিল আটকানো যায়নি। এরই মধ্যে চাঞ্চল্যকর দাবি করেছেন দমকলের ডিজি। তিনি জানিয়েছেন, এত বড় হোটেল অথচ সেখানে অগ্নি নির্বাপক ব্যবস্থাই ছিল না, পুরো ব্যবস্থাই ছিল অকেজো অবস্থায়, বাজেনি ফায়ার অ্যালার্ম। এমনকি 2022-এর পর এনওসিও রিনিউ করা হয়নি। সিস্টেমগুলো পুরো ডিফাংক্ট ছিল, নাথিং, নো সিস্টেম হ্যাজ ওয়ার্ক, নো ডিটেকশন, নো অ্যালার্ম, নো ডিটেকশন। সঙ্গে যেটা আমাদের স্প্রিংকলার সিস্টেম, ফায়ার ফাইটিং সিস্টেম, ইট ওয়াজ টোটালি ডিফাংক্ট। কমপ্লেন থানায় দেওয়া হয়েছে, প্রপার কেস হবে, বেসিক্যালি ভায়োলেশন আর এফআইআর হচ্ছে। ফায়ার ডিপার্টমেন্টে এনওসি 2022 মে ওনারা করেছিলেন, তারপরে রিনিউ করার নেই। লাস্ট যেটা আমরা পাচ্ছি সেটা 22-তে পাচ্ছি, সেটা প্রথম দিকে, লেকিন তারপরে যে রিনিউয়াল হয়নি, আর সিস্টেমগুলো সব ডিফেক্ট ছিল, কোনো সিস্টেমটা কাজ করছিল। মামলা করে দেওয়া হয়েছে। এখানেই প্রশ্ন উঠছে, অগ্নি নির্বাপন ব্যবস্থা ঠিকঠাক না থাকলে সেটা দেখার দায়িত্ব কার? দমকল দপ্তর এতদিন কি করছিল? ভয়াবহ এই ঘটনার পর দমকল মন্ত্রী আবার দায় ঠেলেছেন পুলিশ, পুরসভা, সবার ঘাড়ে। যখন অডিট হয় তারপরে এরা নিজেরা, যেমন আমি শুনছি একটা ফ্লোর ওরা বানাচ্ছে, ড্যান্সিং ফ্লোর নাকি ওখানে বানানো হচ্ছে। তো এগুলো তো আমাদেরকে জানিয়ে বানায় না, এগুলো তো হওয়ার পরে এরা নিজেরা এসব করতে থাকে। পুরসভারও দেখার, সবারই দেখা, পুলিশ, পুরসভা সবাইকারই দেখা দরকার। আমরা সবাই অফিসারদের বলেছি যে সমস্ত কিছু রিপোর্ট আমাদের কাছে জমা করতে এবং একটা কঠিন স্টেপ আমরা নেব। এর কারণ হচ্ছে একটা বড় নেক্সাস, যে নেক্সাস স্থানীয় থানা এবং তার সাথে সাথে রাজ্য প্রশাসন এবং কলকাতা কর্পোরেশনের যারা হর্তাকর্তা বিধাতা আছে। এই যে এখানে বার, এখানে সমস্তটাই বেআইনি। 22 সালে দমকল বলছে যে লাইসেন্স চলে গেছে, এটা দেখার কাজ কার? পাশাপাশি বড়বাজারের এই হোটেল নিয়ে উঠেছে অবৈধ নির্মাণের মতো মারাত্মক অভিযোগ। সূত্রের খবর, বড়বাজারের এই হোটেলের 4 তলা অবধি অনুমতি ছিল, অথচ সেখানে দাঁড়িয়েছে 6 তলা বিল্ডিং। হোটেলের ছাদেও বেশ কয়েকটি রুম তৈরি করা হয়। এখানেই প্রশ্নের মুখে পড়েছে কলকাতা পুরসভা। আমরা একটা কমিটি করেছি পৌরসভার কমিশনারের নেতৃত্বে, তার মধ্যে দমকল থাকবে, পুলিশ থাকবে আর আমাদের পৌরসভা থাকবে। যে পৌরসভার নিয়ম কি হয়েছে, দমকলের কি হয়েছে না হয়েছে, এটা শুধু ওইটা না, আমরা সব জায়গায় এবার থেকে দেখব। বেআইনি কনস্ট্রাকশন হচ্ছে বলে লোকে বলছে, কার্যত বেআইনি কনস্ট্রাকশন। এবং স্কোয়ার ফুট একটা কোথাও কেউ কিছু করলে কাউন্সিলর খবর পেয়ে তার দাম নিয়ে আসে,
আর এখানে একটা দুটো ফ্লোর হয়ে যাচ্ছে, কেউ টের পেলেন না। শুধু টাকার খেলা, বেআইনি নির্মাণে কলকাতা এবং রাজ্যটা ভরে গেল। আবগারি দফতরের নিয়ম অনুযায়ী পানশালার লাইসেন্স পেতে দমকলের এনওসি প্রয়োজন। দমকলের ডিজি বলছেন সেরকম কিছু এক্ষেত্রে ছিল না। তবে কি করে হোটেলে পানশালা বানানো হচ্ছিল, উঠছে সেই প্রশ্ন। আপনারা মামলা করবেন এবার? মামলা করে দেওয়া হয়েছে, তো মামলা অলরেডি দায়ের হয়ে গেছে, এফআইআর করা হয়েছে। নিয়ম অনুযায়ী স্কুল বা কোনো ধর্মীয় স্থান, এমনকি অঙ্গনওয়াড়ি কেন্দ্রের 1000 ফুট বা 305 মিটারের মধ্যে মদের দোকান বা কাউন্টার তৈরি করা যায় না। এই প্রেক্ষাপটে বড়বাজারের বহুতলে যে পানশালা তৈরি হচ্ছিল তা নিয়ে প্রশ্ন উঠেছে। এখানে সামনে স্কুল আছে, অনেক কিছু আছে, স্কুল আছে, মন্দিরও আছে। এই পারমিশন কে দেবে? আমরা তো দিয়েছি না, গভর্নমেন্ট দিয়েছে। আমাদের কাছে পারমিশন থাকলে তো আমরা দিতাম না, ক্যান্সেল করতাম। পারমিশন দিয়েছে গভর্নমেন্ট দিয়েছে, গভর্নমেন্টের কাছে পাওয়ার আছে, পারমিশন দিয়েছে। দমকল সূত্রে খবর, ঋতুরাজ হোটেলের দোতলায় পানশালার ডান্স ফ্লোর তৈরি ও স্টেজ নির্মাণের কাজ চলছিল। সেখানে রাখা ছিল আঠার ড্রাম, স্টেজ তৈরিতে ব্যবহৃত রাসায়নিকের ড্রাম। দমকলের প্রাথমিক অনুমান, সেখানেই কোনোভাবে আগুন লাগে। আগুন ছড়িয়ে পড়ে দোতলার অন্য অংশে। দোতলাতেই রাখা একটি এলপিজি সিলিন্ডার ফেটে যায়। এরপরে লিফটের টানেল ও দুটি সিঁড়ি বরাবর ধোঁয়া ছড়িয়ে পড়তে থাকে বাকি তলগুলিতে। অগ্নিকাণ্ডের ঘটনায় দমকলের তরফে জোড়াসাঁকো থানায় অভিযোগ দায়ের হয়েছে। পুলিশ সূত্রে খবর, দমকলের এফআইআর এর ভিত্তিতে একজন ম্যানেজারকে আটক করা হয়েছে। বাকিদের খোঁজে চলছে তল্লাশি। দাউ দাউ করে জ্বলছে আগুন। প্রাণ বাঁচাতে কেউ নেমে এসেছেন কার্নিশে, কেউ বা আগুন থেকে বাঁচতে আশ্রয় নিয়েছেন হোটেলের ছাদে। কেউ জীবন বাঁচাতে পেরেছেন, কেউ পারেননি। বড়বাজারের মেছুয়া ফলপট্টির হোটেলে বিধ্বংসে আগুন প্রাণ কেড়েছে 14 জনের। মৃতদের তালিকায় রয়েছে তামিলনাড়ুর এক পরিবারের দাদু ও নাতি নাতনি। এনআরএস মেডিকেল কলেজ সূত্রে খবর, মৃত অবস্থায় আনা হয় 3 বছর 8 মাসের পি রথিন ও 10 বছরের পি দিয়াকে। রথিন ও দিয়া ভাই বোন। কলকাতা মেডিকেলে মৃত অবস্থায় আনা হয় তাদের দাদু 61 বছরের এস মুথুকৃষ্ণনকে। পরিবার সূত্রে খবর, দাদুর কাছে ছেলে মেয়েকে রেখে মা বাবা শপিংয়ে যান। হোটেলের 313 নম্বর ঘরে ছিলেন দাদু নাতি নাতনি। গতকাল তার জামাই এবং মেয়ে হোটেল থেকে বাইরে যায় খাবার আনতে এবং তার মধ্যেই এই ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। 15-20 मिनट में थोड़ा फोन नहीं उठाएगा, हमको डर लगता है थोड़ा। इसको ऊपर जाएगा तो हमको याद नहीं, इसको जाने के लिए नीचे डाल के ऊपर जाएगा, हम कैसे मालूम नहीं है। इसलिए बहुत दिन हमको देखेगा, मेरा बच्चा ऊपर ही है। आएगा 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 आएगा, आप आराम से हम बहुत स्लो है। সব হারিয়ে এদিন সকালে হাসপাতালে সন্তানদের দেহ নিতে আসেন মা। হাসপাতালে আসেন পুরমন্ত্রীও। কথা বলেন মৃত 2 শিশুর মায়ের সঙ্গে। এছাড়া এনআরএস মেডিকেল কলেজ হাসপাতালের মৃত অবস্থায় আনা হয় প্রয়াগরাজের বাসিন্দা 22 বছরের আকৃতি নন্দওয়ালকে। কলকাতা পুলিশের পক্ষ থেকে পুলিশ রয়েছে এবং পাশাপাশি পুলিশ যেটা বলছে, এখনো পর্যন্ত হাসপাতাল থেকেও যেটা জানা যাচ্ছে এবং পুলিশ থেকে যেটা জানা যাচ্ছে যে ইতিমধ্যে ময়নাতদন্তের প্রক্রিয়া শুরু হয়েছে। একটি দেহের ময়নাতদন্ত হচ্ছে। যে 2জন শিশু রয়েছে সেই 2জনের শিশুর পরিবারের সদস্যরা এখানে এসছেন এবং বাকি যে আরও যে 3 জনের দেহ রয়েছে তাদের মধ্যে 2জনকে শনাক্ত করা গিয়েছে, আরেকজনকে শনাক্ত করা যায়নি এখনো পর্যন্ত। অর্থাৎ মোট 5 জনের মধ্যে 4 জনকে শনাক্ত করা গিয়েছে। তাদের মধ্যে একজন মহিলা রয়েছে, আরাত্রিকা নন্দওয়াল। তিনি কিন্তু প্রয়াগরাজের বাসিন্দা। আরজিকর মেডিকেল কলেজে অগ্নিকাণ্ডের পর মৃত অবস্থায় আনা হয় 5 জনকে। তাদের মধ্যে রয়েছেন ওড়িশার কটকের বাসিন্দা বস্ত্র ব্যবসায়ী রাজেশ সন্তুকা এবং বিহারের ভাগলপুরের নীরাজ কুমার ও আরও 3 জনকে। ওড়িশার মৃত বাসিন্দাদের পরিজনরা জানিয়েছেন, কাপড় কিনে মঙ্গলবার রাতেই ওড়িশা ফেরার ট্রেন ছিল, কিন্তু তার আগেই সব শেষ। 5 জনের দেহ এখানে নিয়ে আসা হয়েছে। 2 জন আইডেন্টিফাইড রয়েছে, 3 জন আনআইডেন্টিফাইড রয়েছে। তার মধ্যে একজন রয়েছেন কটকের টেক্সটাইল ব্যবসায়ী। এটা কি ওই কটকের ব্যবসায়ী? ইয়েস। এনার নাম রাজেশ। কতদিনের জন্য ছিলেন উনি? মানে পারচেজিং করতে, মানে মাঝখানে আসতে থাকে, পারচেজিং করে চলে যায়। কালকে রাতে 8:30টার সময় ট্রেন ছিল ওনার, 7টার সময় হোটেলে ঢুকেছে। কলকাতা মেডিকেলে মৃত অবস্থায় আনা হয় ঝাড়খণ্ডের বাসিন্দা মনোজ পাসওয়ান, 46 বছরের দুষ্মন্ত কুমার সোয়াইন এবং আরও কয়েকজনকে। ওই রাত में पता चला 11 बजे कि ऐसा बात हुआ है, तो आप देख लीजिए आकर। तो सही बात हुआ है, घर वाला बता दिए। 20-25 साल से काम कर रहे हैं। आज हम मैंने 4 बजे आए सुबह जोधपुर हावड़ा से और डायरेक्ट यहीं पर आए। तो बोला ऐसा बात है, फैमिली आएगा तभी मिलेगा लाश।
इसलिए हम लोग फैमिली के इंतजार कर रहे हैं। খুব খারাপ লাগছে সকাল থেকে শুনে, এই ঘটনা শুনেই আমি সকালবেলা এসেছি। ছোট একটি বিজনেস ছিল এবং ছোটখাটো কাজও করতেন উনি। এখন ওনার পরিবারটা ভেঙে পড়েছে, ওনার ওপরেই ডিপেন্ড করে চলতো। এখন জানি না উনি ছেলে এবং মেয়ে হচ্ছে উচ্চশিক্ষায় পড়ছে, বাদ বাকি সংসারটা কিভাবে চলবে এটাই ডিপেন্ডেন্ট করছে, ওনার ওপরেই ছিল। ধোঁয়া বেরোতে না পারায় গোটা হোটেলটাই কার্যত গ্যাস চেম্বারে পরিণত হয়। কি ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয়েছিল যে হোটেলের মধ্যেই 13 জনকে এভাবে মৃত্যুর কোলে ঢলে পড়তে হলো। মধ্যবয়স্ক থেকে বৃদ্ধ, শিশু রেহাই পেলেন না কেউ। বাঁচার আপ্রাণ চেষ্টা করেও নিদারুণ কষ্ট পেয়ে প্রাণ চলে গেল তাদের। তবে এরই মধ্যে কেউ কেউ আশ্চর্যজনকভাবে প্রাণে বেঁচেছেন। তাদের চোখে মুখে মৃত্যুকে কাছ থেকে প্রত্যক্ষ করার আতঙ্ক। এদেরই একজন নেহা আগরওয়াল। ওড়িশার বাসিন্দা নেহা স্বামী, সন্তান, ভাইপোকে নিয়ে কলকাতায় ঘুরতে এসেছিলেন। আগুন লাগার পর হোটেলের 5 তলার কার্নিশে এভাবেই ঘন্টা দুয়েক আটকে ছিলেন নেহা ও তার স্বামী। बहुत डेंजर था और डर लग रहा था गिर जाएंगे सीढ़ी से, इतना ऊंचा में था, 4th फ्लोर में था। वही कैसे निकलेंगे, बच्चे लोगों के पास सेफ्टी कैसे पहुंचेंगे, लोगन भी नीचे थे, डरे हुए थे कि लोगन इधर उधर नहीं हो जाए, वो डर ज्यादा लग रहा था। ऊपर खड़े थे, ऊपर से गिर गए तो क्या होगा, डर तो लगता ही है ना। आप तो तब घर में हम रूम में थे, कुछ नहीं, खड़े थे वहाँ पे, सांस नहीं ले पाए रहे थे तो विंडो पे चले गए, सांस लिए नहीं हुआ तो फिर विंडो को तोड़ के बाहर खड़े हो गए। कितना टाइम? 1.5-2 घंटा खड़े थे हम लोग। নেহার সঙ্গে কার্নিশে আটকে ছিলেন তার স্বামী। आप कमर में या जैसे भी करके रस्सी ऊपर को बांधो और धीरे धीरे उतरिए आप। तो हिम्मत नहीं हो पा रहा था कि रस्सी छूट जाएगा कि टूट जाएगा, गिर जाएंगे, डर लग रहा है। 4th फ्लोर है, मतलब 1st फ्लोर हो तो भी एक बार हिम्मत करेगा आदमी। উত্তরপ্রদেশের গোরক্ষপুরের বাসিন্দা বদ্রীনাথ আগরওয়াল স্ত্রী মেয়েকে নিয়ে কেনাকাটা করতে বেরিয়েছিলেন। আগুনের হাত থেকে রেহাই পেয়েছেন তিনি। कल मैं शॉपिंग करने बाजार निकल गया था और शाम को लौटा तो बहुत भीड़ था और पता चला कि होटल में आग लग गया है और फायर ब्रिगेड की गाड़ियां, एम्बुलेंस, अधिकारियों का दौड़ धूप बहुत था। মুম্বাই থেকে কলকাতায় কাজে এসেছিলেন পীযূষ হরিয়া। তিনিও হোটেলের ঘরে আটকে পড়েন। কোনো ক্রমে প্রাণে বেঁচেছেন তিনি। इनके बाजू इनके साथ में थे, बगल वाले रूम में था जी, 404 नंबर था। निकले तो अभी कैसे क्या, अभी कुछ ऐसा है नहीं था। फायर ब्रिगेड वाले आए थे खिड़की में तो वहाँ से ही निकले, खिड़की से ही निकले। कहीं पे खड़ा नहीं था मैं, रूम में ही था, खिड़की के पास ही था। मैं अकेला हूँ, कोई नहीं है मेरे साथ में। काम के हिसाब से आया था मैं यहाँ पे। कुछ नहीं, वही मेन डोर से निकला था लेकिन बाहर धुआं वगैरह ज़्यादा था तो जा ही नहीं पाए। कुछ गर्म बहुत हो गया था, पूछा तो बोले आग लग गई है। आजू बाजू वाले भी बोलने लगे आग लगी हुई है। नहीं, आग लगी हुई है। खिड़की खुली तो धुआं मतलब कम हो जाए, हवा थोड़ी नहीं आवे, वैसा करके। গুজরাতের সুরাত থেকে কাপড় কিনতে এসেছিলেন বস্ত্র ব্যবসায়ী আমন। স্ত্রী মেয়েকে নিয়ে দোকানে গেছিলেন কেনাকাটা করতে। সেখানেই খবর পান হোটেলে আগুন লেগেছে। मार्केट में हम लोग थे, हम लोग कपड़े का काम है, हम लोग मार्केट में रात को आए थे तब आइडिया नहीं था, यहाँ पे सब बंद था। সকলেই চেয়েছিলেন প্রাণে বাঁচতে। কেউ কার্নিশ পেয়ে নামতে গিয়ে পড়ে যান, কেউ ঘরের মধ্যেই দমবন্ধ হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়েন। কারো মৃতদেহ মেলে হোটেলের ঘর থেকে, কারো শৌচাগার থেকে। এর থেকেই বোঝা যায় কি ভয়ঙ্কর ছিল সেই মুহূর্তগুলো। অক্ষয় তৃতীয়ার আগের রাতে যেন মৃত্যুপুরী বড় বাজার। ভিতরে যে এই ভয়াবহ পরিস্থিতি হয়ে রয়েছে তা আগে থেকে আঁচ করতে পারেনি কেউ। আঁচ পাওয়া গেল তখন যখন ভিতরে ঢুকলেন দমকল এবং বিপর্যয় মোকাবিলা বাহিনীর জওয়ানরা। দোতলা এবং 3 তলার সিঁড়িতে পড়েছিল 2টি মৃতদেহ। সম্ভবত এরা নিচে নামার চেষ্টা করছিলেন। ছাদে ওঠার ঠিক আগে 4 তলার করিডোরে একটি মৃতদেহ উদ্ধার হয়। 313 নম্বর ঘর থেকে উদ্ধার হয় নাতি, নাতনি এবং দাদুর মৃতদেহ। দমকল কর্মীরা ভিতরে ঢুকে দেখেন খাটের উপর পড়ে রয়েছে আধ খাওয়া পিৎজা এবং আধ খাওয়া কেক, আর পাশে পড়ে নাতি, নাতনির মৃতদেহ। আর শৌচাগার থেকে উদ্ধার হয় বৃদ্ধ দাদুর মৃতদেহ। আরও একটি ঘরের শৌচাগার থেকে 2টি দেহ উদ্ধার হয়। দমকল সূত্রে দাবি 5 থেকে 6টি ঘর থেকে মৃতদেহ উদ্ধার হয়েছে। এই হোটেলে 79টি ঘর রয়েছে, তাতে 88 জন আবাসিক ছিলেন। তাদের মধ্যে মৃত্যু হয়েছে 13 জনের। 35 জনকে উদ্ধার করেছে দমকল। বাকিরা নিজেরাই নিরাপদ স্থানে চলে এসেছিলেন। মেছুয়া ফলপট্টির ঋতুরাজ হোটেল 6 তলা বিল্ডিং। প্রত্যক্ষদর্শীদের দাবি রাত 7:45 থেকে 8টার মধ্যে হোটেলের ঘর থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। তারপরই গোটা হোটেলে ছড়িয়ে পড়ে ধোঁয়া। দাউ দাউ করে আগুন জ্বলছে। কতজন আটকে আছেন এখন সন্দীপ?
সুমনদা, অসংখ্য মানুষ আটকে রয়েছে এই যে ঋতুরাজ হোটেল, এই ঋতুরাজ হোটেল হচ্ছে মেছুয়া ফলপট্টি যেটা রয়েছে বড়বাজারের, সেই মেছুয়া ফলপট্টি সেই ঋতুরাজ হোটেলের একদম ছাদে আমরা দেখতে পাচ্ছি যে মোবাইলের ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে মানুষজন যে ছাদে রয়েছেন তারা তাদের উপস্থিতির কথা জানাচ্ছেন, যাতে দমকল বাহিনী তাদের সহযোগিতা করতে পারে, তাদেরকে উদ্ধার করতে পারে। প্রচুর মানুষ যেটা সব থেকে উদ্বেগের আটকে আছেন। সত্যজিৎ বৈদ্য আমার আরেক সহকর্মী, সেই ছবি দেখাবে যে ডিজাস্টার ম্যানেজমেন্টের যারা কর্মী আছেন তারা কিভাবে গ্রিল কেটে এই ভেতরে ঢোকার চেষ্টা করছেন প্রাণে বাঁচাতে। আমি দ্রুত একবার লাইভে চলে যাব আবার সত্যজিৎ বৈদ্যর কাছে। সত্যজিৎ, বলো, এই বড়বাজার মেছুয়া ফলপট্টির এই আগুনে এই মুহূর্তের যে ছবিটা, গ্রিল কাটার দিয়ে খুব স্পষ্ট কাটা হচ্ছে এবং উদ্ধারের চেষ্টা করা হচ্ছে। সত্যজিৎ, একেবারে সুমনদা, তুমি যেমনটা দেখছো ছবিতে ঠিক এই অবস্থা। এই মুহূর্তে হোটেলের চারপাশ থেকে গ্যাস কাটার দিয়ে বিভিন্ন অংশে গ্রিল কাটা হচ্ছে এবং ভিতরে পৌঁছানোর চেষ্টা করা হচ্ছে। একটু আগে পর্যন্ত যে ছবিটা আমরা দেখেছি, যারা আবাসিকরা বাইরে বেরিয়ে এসেছিলেন কার্নিশে, কেউ বা ঝুলছিলেন, কেউ বা উদ্ধারের জন্য তারা অপেক্ষা করছিলেন, দাঁড়িয়েছিলেন, তাদেরকে কোনোভাবে উদ্ধার করা হচ্ছিল ল্যাডার দিয়ে এবং স্থানীয় বাসিন্দারা তারাও হাত লাগিয়েছিলেন। এবং এই মুহূর্তের যে ছবি, তাতে কিন্তু একদল অর্থাৎ ডিজাস্টার ম্যানেজমেন্টের কয়েকজন সদস্য এবং দমকলের কয়েকজন কর্মী তারা ভিতরে ঢুকেছেন, পৌঁছানোর চেষ্টা করছেন। এবং অন্যদিকে বাইরে থেকে তুমি যে ছবিটা দেখতে পাচ্ছ যে বিভিন্ন অংশে গ্রিল কেটে ভিতরে ঢোকার চেষ্টা করা হচ্ছে। এবং এর পাশাপাশি দেখাবো যে দোতলার অংশ, এই হোটেলের যে দোতলার অংশ, যেখানে স্থানীয় বাসিন্দারা বলছেন যে এখানে রান্নার কাজ হয়, ঠিক যে অংশের থেকে প্রথম ধোঁয়া দেখা গেছিল সেই অংশ থেকে কিন্তু এখনো গল গল করে ধোঁয়া বেরোতে দেখা যাচ্ছে। এবং এখান থেকেই কিন্তু ধোঁয়া পুরো হোটেলটায় গ্রাস করে নেয় এবং যার ফলে এই আতঙ্ক ছড়ায়। এবং তুমি একদম উপরের দিকে যদি তাকানো হয়, সন্দীপকে দেখাতে বলবো, ক্যামেরা পার্সন সন্দীপ আছে, যা যে একদম উপরের অংশ যেখানে ছাতে কিন্তু অনেকেই অপেক্ষা করছেন, যারা মোবাইলের ফ্ল্যাশ লাইট দিয়ে সংকেত দিচ্ছেন, তারা কিন্তু উদ্ধার হওয়ার জন্য অপেক্ষা করছেন। এবং এদের মধ্যে অনেকেই বাচ্চারা আছেন, মহিলারা আছেন। দাউ দাউ করে চলতে থাকে হোটেলের একটি অংশ, লেলিহান শিখায় লাল হয়ে যায় চারপাশ। নেমে যায় তখন পিড়ি দিয়ে কি যে ধোঁয়া 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 খুব বেরোচ্ছে। নামলাম আমি না, আমি কিচেন হোটেলের লাস্টে কিচেন আছে, কিচেন পাশে পালালাম আমি। 2.5 ঘন্টা কেটে গিয়েছে, এখনো পর্যন্ত কিন্তু উদ্ধার কাজ চলছে। এখন পর্যন্ত দমকলের 10টি ইঞ্জিন রয়েছে, যেখানে যেখানে ধোঁয়া বেরোতে দেখা যাচ্ছে হোটেলের সেই সমস্ত জায়গাতে কিন্তু জল দেওয়ার কাজ চলছে। অন্যদিকে যে উদ্ধার কাজ, সেই উদ্ধার কাজ এখনো চলছে। ঘিঞ্জি এলাকা, তার উপর হোটেলে আবাসিক ভর্তি থাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। হোটেলে ঢোকা বেরোনোর একটাই সিঁড়ি, পিছনের দিকে একটি সিঁড়ি থাকলেও তা বন্ধ ছিল, তাই অনেকেই নিচে নামতে পারেননি, কেউ হোটেলের ঘরেই আটকে পড়েন। পরিস্থিতি এমন হয় যে প্রাণ বাঁচাতে অনেকেই জীবনের ঝুঁকি নিয়ে কার্নিশ দিয়ে পাইপ ধরে নিচে নামার চেষ্টা করেন। পাইপ পেয়ে নামার সময় পড়ে গিয়ে মৃত্যু হয় হোটেলের কর্মী মনোজ কুমার পাসওয়ানের। वो मनोज है, उसका नाम हम पहचानते हैं, उसको घबरा करके कूद गया इस साइड से। 25 साल का पहले से काम करता है, दिन रात वहीं रहना है, इन लोग का खाना वहीं खाना है, ड्यूटी वहीं करना है। वो क्या हुआ अब हम लोग नहीं बता पाएंगे। कौन लेके आया वो ऋतुराज का स्टाफ जाने, ऋतुराज का आदमी जाने, हम लोग नहीं जान सकते। হোটেল ও পানশালার কর্মী এবং আবাসিকদের অনেকেই বহুতলের ছাদে চলে যান, সেখান থেকে মোবাইলের ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে দমকলের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করেন। খবর পেয়ে ঘটনাস্থলে আসে দমকলের 10টি ইঞ্জিন, জানলার গ্রিল কেটে ভেতরে ঢোকেন দমকল এবং বিপর্যয় মোকাবিলা বাহিনীর কর্মীরা। নিয়ে আসা হয় দমকলের 55 ফুটের হাইড্রোলিক ল্যাডার। ছাদে আটকে পড়াদের ল্যাডারে করে পাশের বাড়ির ছাদে নামানো হয়। দমকলের মই দিয়ে নিচে নামিয়ে আনা হয় আবাসিকদের কয়েকজনকে। আগুনের তীব্রতা কমলে জানলা ভেঙে হোটেলের ভিতরে ঢুকে ঘরে ঘরে তল্লাশি চালান দমকল এবং বিপর্যয় মোকাবিলা বাহিনীর জওয়ানরা। ডিএমজির কর্মীরা দেখতে পাচ্ছ ভিতরে সার্চ লাইট দিয়ে দেখার চেষ্টা করছেন, খুঁজছেন এবং রীতিমতো প্রত্যেকটি হোটেলের যে কটা জানলা ছিল সেই জানলার কিন্তু কাঁচ ভেঙে ফেলা হয়েছে এবং কাঁচগুলি ভেঙে ভেঙে ভিতরে প্রবেশ করে তারা দেখছেন যে কেউ আটকে নেই। তো রাতের দিকে হোটেলের ঘর থেকে মৃত এক শিশুকে জানলা দিয়ে বের করার চেষ্টা করা হয়। পরে স্ট্রেচারে করে বের করা হয় একের পর এক মৃতদেহ। ভিতরে দাও দাও করে আগুন জ্বলছে, প্রাণ ভয়ে বাইরে কার্নিশে দাঁড়িয়ে কয়েকজন। কেউ কোনো ক্রমে নেমে আসতে পেরেছেন, কারো নামতে গিয়ে প্রাণ গেছে, কেউ ভিতরেই দমবন্ধ হয়ে শেষ হয়ে গেছেন। ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা, বহু মানুষ হোটেলের বিভিন্ন ঘরে আটকা পড়ে রয়েছেন। যে কোনো অগ্নিকাণ্ডে প্রাণহানির পর একটাই প্রশ্ন ওঠে, দায় কার? শুরু হয় রাজনৈতিক তরজা।
এবারও তার ব্যতিক্রম হয়নি। বিরোধীরা আক্রমণ করছে সরকারকে, অন্যদিকে শোক প্রকাশ করে তদন্তের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। এর আগে এক্স স্যান্ডেলে রাজ্য সরকারকে নিশানা করে শুভেন্দু অধিকারী লেখেন, যথাযথ অগ্নি নিরাপত্তা না থাকা এবং অন্যান্য বিষয়ে অবহেলার কারণেই এই ভয়াবহ ঘটনা ঘটেছে, যার পুঙ্খানুপুঙ্খ তদন্ত হওয়া উচিত। উদ্বেগজনক বিষয় হলো, কলকাতার প্রাণকেন্দ্রে এই ট্র্যাজিক ঘটনা ঘটলেও জায়গার গুরুত্ব বিবেচনা করে কোনো তাৎক্ষণিক ও উপযুক্ত পদক্ষেপ করা হয়নি। এটা কি এই কারণে যে গোটা প্রশাসন এবং পশ্চিমবঙ্গ সরকার দীঘায় 3 দিনের ছুটি কাটাচ্ছে, আর এ রাজ্যের মানুষকে নিজেদেরকে বাঁচাতে হচ্ছে? ওটা তো একদম চিহ্নিত, সরকার নেই, মারা গেছে। এবং এই রকম উন্নাসিক অপদার্থ মুখ্যমন্ত্রী তার প্রশাসন পায়নি। এই অগ্নিকাণ্ডে যাদের জীবন গেল, এটাকে মার্ডারই বলা উচিত, এদের দুর্ঘটনা বলা উচিত না। এটা টোটাল প্রশাসনিক অপদার্থতার অন্যতম চরম নিদর্শন। কোনো নিয়ম কানুন কিচ্ছু মানা হচ্ছে না। কলকাতার, বিশেষ করে উত্তর কলকাতার যে ঘিঞ্জি এলাকাগুলো আছে, বড়বাজার থেকে শুরু করে বিভিন্ন জায়গায়, এবং বারবার এই ধরনের ঘটনা ঘটছে। এবং মুখ্যমন্ত্রী নেই, মুখ্যমন্ত্রী দীঘায় গিয়ে বসে আছেন, তিনি ওখানে ব্যস্ত। পাল্টা জবাব দিয়েছে তৃণমূল। একটা দুর্ঘটনা নিয়ে অনেক কথা বলা যায়। আজকে সবথেকে বেশি লোক মারা যাচ্ছে ট্রেনের দুর্ঘটনা। একটার পর একটা ট্রেন দুর্ঘটনা হয়েছে, রেল একদম ভেঙে পড়েছে। তার জন্য একটাও কথা তো শুনি না সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারীর। কেন রেলে যারা চড়ে তাদের জীবনের দাম নেই? সেটা মার্ডার নয়? আর অন্য যেসব বিজেপি শাসিত রাজ্য, সেসব জায়গায় অগ্নিকাণ্ডে মানুষ যখন প্রাণ দেয়, তখন তো তাদের মুখ থেকে কিছু শুনতে পাই না। এত জ্ঞানের বাণী। কেউ ঘুমিয়েছিলেন, কেউ বাঁচার মরিয়া চেষ্টায় ঢুকেছিলেন শৌচাগারে, কেউ আপ্রাণ চেষ্টা করেছিলেন সিঁড়ি দিয়ে নেমে আসার, কিন্তু পারেননি। একে একে ঢলে পড়েছেন মৃত্যুর কোলে। বড়বাজারের মেচুয়া বাজার ফলপট্টিতে বিধ্বংসী আগুন ঋতুরাজ হোটেলে। মূলত একটি ফ্লোরে আগুন লেগে যায়, তারপরেই কিন্তু সেই গ্যাস ব্লাস্ট হওয়া আগুন ছড়িয়ে পড়ে এই বহুতলে। অক্ষয় তৃতীয়ার আগের রাতে কলকাতার বড়বাজারে হোটেলের বিধ্বংসী আগুনে মৃত্যু হয়েছে 14 জনের। এই পরিস্থিতিতে বুধবার সকালে বড়বাজারের মেচুয়া ফলপট্টিতে যেতে চান সজল ঘোষ, কিন্তু বিজেপি নেতাকে রাস্তায় আটকে দেয় পুলিশ। আপনার কাজে ডিস্টার্ব করাটা আমার লক্ষ্য নয়। আমি বলছি আপনার কাজে, আপনার আজকের কাজে ডিস্টার্ব করাটা আমার কোনো লক্ষ্যই নয়। আমি এখানে বসে থাকবো, কিন্তু হ্যাঁ, আমি এখানটা বসে থাকবো। এখন যদি আর কাউকে ঢুকতে দিয়েছেন, তাহলে কিন্তু একই কথা বলবো, তখন কিন্তু সেটা রাজনীতিতে চলে যাবে। কেন যাবেন? আমি বলছি ওখানে 2 মিনিট দাঁড়াবো না, আপনারা এই যেতে যাচ্ছেন। করবো না কোনো রাজনীতি আপনারা আমাদের দিয়ে করেন। কারই লাপরওয়াহি, এক্সিট বলে কিছু নেই, ইমার্জেন্সি স্টেয়ার বলে কিছু নেই। হ্যাঁ, ছাদের ওপর বেআইনি পানশালা তৈরি হচ্ছে। হ্যাঁ, দ্বিতীয় কথা হচ্ছে ফায়ার এক্সটিংগুইশার, যে ধরনের ফায়ার ফাইটিং ব্যবস্থা যা থাকে, কিচ্ছু নেই। তা না হলে অত্যন্ত একটা ছোট্ট আগুন আজকে 14টা লোকের প্রাণ নিতে পারত। বড়বাজারের হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় শোক প্রকাশ করেছে প্রধানমন্ত্রীর দফতর। এক্স স্যান্ডেলে লেখা হয়েছে, কলকাতায় অগ্নিকাণ্ডে প্রাণহানির ঘটনায় শোকাহত। প্রধানমন্ত্রীর তহবিল থেকে মৃতদের পরিবার পিছু 2 লক্ষ টাকা এবং অসুস্থদের জন্য 50,000 টাকা করে আর্থিক সাহায্য দেয়া হবে। অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, অগ্নিকাণ্ডে মৃতদের পরিবার পিছু 2 লক্ষ টাকা এবং আহতদের 50,000 টাকা করে আর্থিক সাহায্য দেয়া হবে। যা যা করণীয়, যা যা কর্তব্য, সেটা বাংলার মুখ্যমন্ত্রীকে শেখাতে হবে না। যথা সময় মুখ্যমন্ত্রী যা যা করার, যা যা পদক্ষেপ নেওয়ার সব নেবেন। কিন্তু এই 7 তাড়াতাড়ি প্রধানমন্ত্রী এখানে তিনি রিয়াক্ট করছেন, প্যাকেজ, ক্ষতিপূরণ, নিহতের পরিবারের দরকার, আমরা কখনোই তার বিরোধিতা করছি না। কিন্তু এই তাড়াহুড়োর মধ্যে বাংলায় রাজনীতি করার প্রবণতাটা একটু বেশি, সেটা ইঙ্গিতটা স্পষ্ট হয়ে যায়। বাংলায় এরকম আগুন লাগার নতুন নয়, সেই সিপিএমের আমল থেকে বহু বাজার আগুন লেগে পড়ে গেছে, কোটি কোটি টাকা সম্পত্তি। মাঝখানে কিছুদিন বন্ধ ছিল, আবার শুরু হয়েছে। এটা কি দুর্ঘটনা নাকি ঘটনা, চক্রান্ত, সেটা আমার মনে হয় তদন্ত করে সরকারের দেখা উচিত। নিঃসন্দেহে এটা তো সরকারের দায়। এই ধরনের ভয়ঙ্কর পরিস্থিতি বছরের পর বছর বাজারগুলো এরকম রয়েছে, যেখানে অগ্নি নির্বাপক ব্যবস্থাই নেই, যেখানে দুনিয়ার জিনিস জমা করে রাখা হয়েছে, দাহ্য পদার্থ। জগন্নাথ মন্দিরের উদ্বোধন উপলক্ষে সোমবার দীঘায় ছিলেন মুখ্যমন্ত্রী। সেখান থেকে এক্স স্যান্ডেলে তিনি লেখেন, বড়বাজার এলাকায় একটি বেসরকারি হোটেলে অগ্নিকাণ্ডের ক্ষতিগ্রস্তদের জন্য আমার হৃদয় কাঁদছে। আমি সারা রাত উদ্ধার কাজ এবং আগুন নিয়ন্ত্রণে আনার কাজ পর্যবেক্ষণ করেছি।
ভিতরে দাহ্য পদার্থ মজুদ থাকার কারণে 14 জন মারা গেছেন। তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। দীঘা থেকে অগ্নিকাণ্ড নিয়ে তদন্তের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। মানুষের জীবনে কোনো মূল্য বাংলায় নেই। মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলা বাংলার আজকে সরকারের রেওয়াজ। অভিষেক বন্দ্যোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, রাজ্য প্রশাসন বিভিন্ন সংস্থার স্বেচ্ছাসেবীদের সঙ্গে মিলে ক্ষতিগ্রস্তদের সহায়তা, ত্রাণ এবং পুনর্বাসন নিশ্চিত করার চেষ্টা চালাচ্ছে। এই কঠিন সময়ে আমরা ক্ষতিগ্রস্তদের পাশে আছি। ঘটনায় শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতিও। বড়বাজারের হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় শোক প্রকাশ করেছেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু। তার রাজ্যের মৃতদের পরিবার পিছু 25 লক্ষ টাকা এবং অসুস্থদের 3 লক্ষ টাকা আর্থিক সাহায্য দেওয়ার ঘোষণা করেছেন। ঘটনার তদন্তে সিট গঠন করেছে কলকাতা পুলিশ। পুলিশ সূত্রে খবর, ডিসি সেন্ট্রালের নেতৃত্বে এই দলে 11 জন রয়েছেন। চতুর্গৃহ এই বিল্ডিংগুলো যেখানে আমরা সমস্ত জানি, জেনে বুঝে চোখ বন্ধ করে আছি। আর যখন একটা অগ্নিকাণ্ড হবে তারপর তদন্ত কমিটি হবে, রুলস অ্যান্ড রেগুলেশন তৈরি হবে, আবার পরিদর্শন তৈরি হবে এবং তারপরে আলটিমেটলি অশ্বডিম্ব, ঘোড়ার ডিম। আমার যেটা মনে হয়, কলকাতা এবং পশ্চিমবঙ্গ এই মুহূর্তে ডিসঅর্ডার ইজ দ্য অর্ডার অফ দ্য ডে। বেআইনি এবং অনৈতিক কাজটাই হচ্ছে নৈতিকতা। না হলে পরে এইসব জিনিস হতো না। দুটো কথা আমি বলবো, অনেক রকম ক্রস বলেছে। এই যে মুখ্যমন্ত্রী খুব ক্যাজুয়াল কেয়ারফ্রি রিমার্ক দেন, উনি সব বিষয়ে কথা বলেন। আমার সাথে ব্যক্তিগত একসময় খুব সম্পর্ক ছিল, হৃদ্যতা ছিল, কিন্তু উনি যে বললেন যে ওখানে হুলিগানস ব্যবসায়ীরা, হ্যাঁ ব্যবসায়ীদের কিছু ল্যাবস ছিল, কর্পোরেশনের যারা ট্রেড লাইসেন্স রিনিউ করতে দিলেন, ফায়ারের নো অবজেকশন সার্টিফিকেট ছাড়া, তাদের এই পৃথিবীতে কোনো দায়িত্ব নেই। শুনুন, আবার একটা কথা বললেন, এটা আপনার এবিপির আনন্দবাজার পত্রিকাও বেরিয়েছিল। 1 বছরের মধ্যে এই শর্তে ফায়ার সার্ভিসটা তোমরা 1 বছরের মধ্যে করবে। পরিবার কি সাংঘাতিক কথা বলছেন? 1 বছরের মধ্যে 1 বছরের মধ্যে ফায়ার সার্ভিস আপনি বাড়ি তৈরি করলেন, তারপরে আপনাকে সময় দেবে 1 বছরের মধ্যে? তাহলে পুরো ব্যবসাটা মারাত্মক কথা বলছেন, এটা করে একবার দেখবেন। তাহলে ইলিগালি যদি হয় বন্ধ করতে হবে না, একদম নিশ্চয়ই বন্ধ করতে হবে। কেন হবে না? এই আপনার এই যুক্তি আর 2008 সালে নন্দরাম মার্কেটে আগুন লাগার পর রাজ্য বিজেপির যুক্তি একদম এক। ঠিক এইটাই তো ছিল। শর্তটা কি? যারা 1 বছরের মধ্যে তোমরা এটা ফায়ার ব্রিগেড শর্তর বিষয় না, তাহলে এই দায়টা নিন। তাহলে একটা করে এই বাড়িগুলোতে দুর্ঘটনা হবে এবং তারপর আমরা এখানে আলোচনা বলবো। উচিত নয়। আমি একটা করে বলি যে এক হচ্ছে যে এই বাড়িটার যে অবস্থা আগুন লাগার পর, তাতে রেসিডুয়াল স্ট্রেংথ কিছু থাকবে বলে মনে হয় না, ফলে এই বাড়িটা সম্ভবত ভেঙে ফেলতে হবে। তখন আমি বলবো যে এই যে রিলোকেশন অফ ওয়্যার হাউসেস যেগুলো বলা হচ্ছে, অর্থাৎ মূল দোকানগুলো এখানে থাকবে কিন্তু তাদের গুদাম, সেটা রিলোকেট করা যায় কিনা সরকারকে এক ভাবতে হবে। 2, যে বিপজ্জনক এই ব্যবসায়ীরা কেউ ইন্স্যুরেন্স পাবেন না। হ্যাঁ, আমি তো বলছি এটা মারাত্মক বিষয়। এই বিষয়টাও সরকারের স্কোপের মধ্যেই থাকা উচিত। যদি সরকার না ইন্স্যুরেন্স কভারেজ অবশ্যই ছিল না। আরেকটা অংশ আমি বলবো যে বারবার যে জিনিসটা খুব নেগলেক্টেড হচ্ছে, সুমনবাবু, এনওসি নেই কি করে থাকলেও পাবেন না। ইলেকট্রিক্যাল কানেকশনের ক্ষেত্রে একটা বাড়ির ক্ষেত্রে সিভিল পার্টটা নিয়ে আমরা যেরকম কন্ডিশন মনিটরিং, হেলথ মনিটরিং বলি, প্র্যাকটিক্যালি শহর জুড়ে এই মার্কেট এবং এই জায়গাগুলো ঘন বসতি অঞ্চলে, সেখানে ইলেকট্রিক্যাল সিস্টেমের যে হেলথ মনিটরিং, দ্যাট ইজ অ্যাবসেন্ট অ্যাবসলিউটলি। আপনি এই ফিডার বক্স দেখলেন যেখান থেকে আগুন লেগেছে, আপনি যে কেবল এবং বিশেষত এয়ার কন্ডিশনিং লোড বাড়ার পর যেভাবে একটা জায়গায় অগ্নিকাণ্ড হচ্ছে, এবং ইন মোস্ট অফ দি কেসেস শহরের ফায়ার হ্যাজার্ডের জন্য দায়ী ইলেকট্রিক্যাল কানেকশন। এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে বাড়ির মধ্যে বলুন, বাজারের মধ্যে বলুন, যেভাবে কানেকশনসগুলো এখনও দেওয়া রয়েছে, সেক্ষেত্রে না বিদ্যুৎ সংযোগকারী সংস্থা, না রাজ্য সরকার কেউ উদ্যোগী হচ্ছে না। ফের কলকাতা দেখলো আরও এক যৌতুকগৃহের ছবি। যে হোটেলে নিশ্চিন্ত আশ্রয় নিয়েছিলেন আবাসিকরা, সেখানেই আচমকা হানা দিল মৃত্যুদূত। পুরে ছাড়খাড় হয়ে গেলেন মহিলা ও শিশুসহ 14 জন। বড়বাজারের মেছুয়া ফলপট্টির হোটেলে ভয়াবহ আগুন উস্কে দিল স্টিফেন কোর্ট আমরি হাসপাতালে ভয়াবহ স্মৃতি। সবচেয়ে বড় কথা, এর মধ্যে বেশিরভাগেরই মৃত্যু হয়েছে হোটেল থেকে বেরোতে না পেরে, ধোঁয়ায় দম বন্ধ হয়ে। অভিযোগ উঠেছে হোটেল ঋতুরাজ নামে ওই অতিথিশালায় না ছিল ঠিকমতো অগ্নি নির্বাপন ব্যবস্থা, না ছিল হোটেল থেকে বেরোনোর ঠিকমতো কোনো এমার্জেন্সি এক্সিট। প্রশ্ন হলো, কলকাতার অন্যতম ব্যবসায়িক কেন্দ্রবিন্দুতে অবস্থিত হোটেলে কেন এই অবস্থা? যেভাবে 14টি প্রাণ চলে গেল, সত্যিই কি তার দায় এড়াতে পারে প্রশাসন থেকে হোটেল কর্তৃপক্ষ? মেছুয়া বাজারে যে অগ্নিকাণ্ডের কথা বলছেন, সেটা একটা হোটেলে, এবং সে হোটেল মানে সেখানে রান্নার ব্যবস্থা থাকবে, রান্নার ব্যবস্থা থাকলে গ্যাসের কানেকশান থাকবে, গ্যাস সিলিন্ডার থাকবে, তারপর সেখানে লোকজন
থাকারও ব্যবস্থা আছে। তো এই রকম কোনো ব্যবসা করতে গেলে কর্তৃপক্ষের কাছ থেকে তাদের অনুমোদন নিতে হয়, এবং কলকাতা পুলিশের ডিসি হেডকোয়ার্টার হিসেবে আমার প্রায় বছর 2 কাজ করার ফলে এইটুকু আমার জানা আছে যে এই অনুমোদন পেতে হলে তাদের কাছ থেকে যেমন পুলিশের কাছ থেকে অনুমোদন নিতে হয়, তেমনি দমকলের কাছ থেকে অনুমোদন নিতে হয়। দমকলের কাছ থেকে কেন অনুমোদন নিতে হয়? যে সেখানে যে আগুনের ব্যবহার করা হবে তার থেকে বা অন্য কোনো কারণে যদি সেখানে অগ্নিকাণ্ড ঘটে, তাহলে সেখানে যাতে আগুন নেভানোর জন্যে সে যে ইঞ্জিনগুলো আছে সেখানে পৌঁছতে পারে, তারপর যাতে সেখানে জল যাতে পাওয়া যায় তার ব্যবস্থা থাকে। যদি সেই বিল্ডিংয়েই ব্যবস্থা থাকার কথা, যদি না থাকে তাহলে কাছাকাছি কোথায় জল পাওয়া যাবে এবং সেখান থেকে জল নিয়ে আগুন নেভানো যাবে, এই সব কিছু দেখে এবং যে রাস্তা আছে সেগুলো দেখার পর, এবং সিঁড়ি হোটেলের যে কোনো ফায়ার ব্রিগেডের লাইসেন্স দিতে গেলে যে সেখানে একটাই সিঁড়ি আছে ওটা নামার জন্যে, না অন্তত 2টো সিঁড়ি আছে যে একটাতে কোনো রকম আগুন লাগলে বা বন্ধ হয়ে গেলে অন্যটা দিয়ে নেমে আসতে পারবে মানুষ, এইসবগুলো দেখে নিতে হয়। তো ফায়ার ব্রিগেডের লোকেরা যদি এগুলো দেখার পর অনুমোদন দেয়, পুলিশের লোকেরা যদি সেখানে এই ব্যবসাটা চালানো যায় কিনা দেখে অনুমোদন দেয়, তাহলে কিন্তু এরকম অগ্নিকাণ্ড ঘটতে পারে না। যখনই ঘটছে আপনি খোঁজ নিয়ে দেখুন যে সেই বিল্ডিংয়ে আগুন নেভানোর জন্যে যেসব যন্ত্রপাতি থাকার কথা ছিল সেগুলো ছিল না। সেই বিল্ডিংয়ে যে জল নেওয়ার জন্যে যেখান থেকে জল টেনে আগুন নেভানো যায় সেরকম ব্যবস্থা ছিল না, এবং সেখানে যাতে ফায়ার ব্রিগেডের ইঞ্জিনগুলো ঠিকমতো পৌঁছতে পারে তার ব্যবস্থা ছিল না। যদি থাকতো, যে 14 জন ইতিমধ্যে নিহত হয়েছেন, এবং এই যে সংখ্যাটা বাড়বে না এটা বলা যায় না, এবং অনেকেই আহতও আছেন। তো এগুলো বোঝা যাচ্ছে যে আমাদের প্রশাসনে যারা আছেন, সেটা পুলিশ বিভাগ বলুন বা দমকল বিভাগ বলুন বা কলকাতা পৌরসভা, তারাই তো এই অনুমোদনটা দেন। তো তারা যদি ফায়ার ব্রিগেডের এবং পুলিশের অনুমোদন নেয়ার পর সঠিকভাবে এটা দিতেন, তাহলে এরকম ঘটনা ঘটতে পারত না। প্রতিবারই অগ্নিকাণ্ডের পর দেখা যায় সরকারি তরফে তৎপরতা, দোষারোপ, তদন্তকারী টিম গঠিত হয়, টিমকে রিপোর্ট দিতে বলা হয়, কড়া গাইডলাইন প্রকাশ করা হয়, তারপর যে কে সেই, যেন আরও একটা অগ্নিকাণ্ডের জন্য অপেক্ষা। দেখুন, কলকাতা শহর কতটা অরক্ষিত সেটা আবার প্রমাণিত হলো। গতকাল আমাদের কলকাতার মেছুয়াপট্টিতে যে অগ্নিকাণ্ড, এবং তাতে আমাদের প্রায় 14-15 জন মানুষ প্রাণ হারিয়েছেন। ফলে উত্তরোত্তর আমরা এই গোটা ব্যবস্থাটা যখন দেখছি, মনে হচ্ছে যে আমরা এই শহরে অনেক কিছু অরক্ষিত। ইল্লিগাল কনস্ট্রাকশন, ইল্লিগাল বাড়ি, ভূমিকম্পের নিরিখে হচ্ছে যে শহর অরক্ষিত, কিন্তু তার চেয়েও বেশি অরক্ষিত সম্ভবত আমরা দেখতে পাচ্ছি আগুনের ক্ষেত্রে। শহরটা উত্তরোত্তর মনে হচ্ছে যেন একটা যতুগৃহের মতো পরিস্থিতি তৈরি করছে। ফলে এখন দেখুন যে এরকম একটা শহর, পুরনো শহর, এই শহর হচ্ছে যে আগোছালো শহর, বিশেষত এই শহরের সেই অংশগুলোই ফায়ার হ্যাজার্ডের মামলায় সবচেয়ে বেশি সেন্সিটিভ, যেখানে পপুলেশন ডেন্সিটি, যেখানে বিল্ডিং ডেন্সিটি অনেক বেশি হাই, যেখানকার বাড়িগুলো হচ্ছে অনেক বেশি পুরনো। সেই জায়গাগুলোতে প্রাথমিকভাবে নজর দেওয়ার কথা হচ্ছে সরকারের অথবা পুরো কর্পোরেশনের, যে সেখানে ফায়ার সেফটি কমপ্লায়েন্স হচ্ছে কিনা, অর্থাৎ ফায়ার হ্যাজার্ডের নিরিখে নিরাপদ কিনা। কিন্তু আমরা আনফর্চুনেটলি সেই আমরি থেকে শুরু করে স্টিফেন ম্যানসন, নন্দরাম মার্কেট, একটার পর একটা বড় বড় ঘটনা ঘটে যাচ্ছে, এরপরেও হচ্ছে তার থেকে কেউ কোনো শিক্ষা নিচ্ছেন না। ফলে আমি মনে করি যে কোনো শহরে নির্বাচিত একটা কর্পোরেশন বা রাজ্যের নির্বাচিত সরকারের প্রাথমিক দায়িত্ব টু এনশিওর দ্য সেফটি, সিকিউরিটি, মানুষের নিরাপত্তা, মানুষ শান্তিতে বাস করতে পারে, নিরাপদে বাস করতে পারে। বলছি, যদি আমরা নিরাপত্তা, ফায়ার হ্যাজার্ডের মামলায় যদি এই চিত্র দেখি শহরে, এর চেয়ে দুর্ভাগ্যের কিছু হয় না। আবার বলছি যে এই ঘটনা আমাদের নতুন নয়। ফলে এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে যে এই যে পুরনো জায়গাগুলো, যেখানে আমাদের বড়বাজার, মেছুয়াপট্টি, বউবাজার, এই জায়গাগুলোতে এই বারবার হচ্ছে যে এই ফায়ার কমপ্লায়েন্স বিল্ডিং হচ্ছে কি না সেটা দেখার দায়িত্ব পুরসভার ছিল। সেটা তারা মিজারেবলি তারা ফেল করছেন, এবং ফেল করছেন বলেই এত মানুষকে আমি বলছি বিপর্যয়ের মধ্যে পড়তে হচ্ছে। বিশেষত
কালকের ঘটনা যা ঘটেছে সেখানে তো আমরা দেখতে পেলাম যে ফায়ার অ্যালার্ম কাজ করেনি, সেখানে স্মোক ডিটেক্টর নেই, ফলে একটা হোটেলে সেখানে কতজন লোকই বা ছিলেন সেটা ইভ্যাকুয়েট করতে 5 মিনিট সময় ইজ গুড এনাফ যদি তারা সতর্ক থাকতে পারতো, কিন্তু সেটাও ছিল না। ফলে একটা বাড়ি, একটা হোটেল, সেখানেও হচ্ছে এই ন্যূনতম সতর্কতাগুলো নেই, ফায়ার সেফটি নেই, অথচ আমাদের এখানে হোটেল চলছে রমরমিয়ে, সেখান থেকে পুরসভা কর আদায় করছে, মানুষ পয়সা দিয়ে সেই হোটেলে থাকতে আসছে, নিরাপত্তা বলে কিচ্ছু নেই। ফলে এখানেই ইম্পর্টেন্ট প্রশ্ন যে আসলে যে বাড়িগুলোতে অনেক বেশি লোকের সমাগম হয়, ইনস্টিটিউশনাল বিল্ডিং, কলেজ, ইউনিভার্সিটি, হোটেল, রেস্টুরেন্ট, রেল স্টেশন, এই জায়গাগুলো তো ফায়ার সেফটি নিরিখে সবচেয়ে বেশি প্রয়োজনের জায়গা, গুরুত্বপূর্ণ জায়গা। সেই জায়গাটাই যদি অরক্ষিত থাকে তাহলে সরকারের তো মুখ দেখানোর কোনো জায়গা থাকে না। আমি বলছি অন্তত কিছু স্ট্র্যাটেজিক প্ল্যানিংও যদি করতেন পুরসভা বা সরকার, যে যেখানে দাঁড়িয়ে অন্তত এই জনবহুল জায়গাগুলো যেখানে জনসমাগম বেশি হয় সেখানে অন্তত পক্ষে এই অগ্নি নিরাপত্তা বিধিটা অনেক বেশি কঠোরভাবে লাগু করা যেত হতো। বড়সড় অগ্নিকাণ্ড ঘটলেই প্রশাসন, পুরসভা, পুলিশ যে যার মতো নিজেদের দায় এড়ানোর চেষ্টা করে, কিন্তু সবার নজর এড়িয়ে কি বেআইনি কাজ করা সম্ভব? গতকাল যে বড়বাজার যে রেস্টুরেন্টে, হোটেলে যে আগুন লেগেছে, সে আগুনটা আজকে খবর পেলাম তারা 3 বছর ধরে রিনিউ করেনি। কিন্তু আমাদের নিয়ম হলো যে যখনই যেসব হোটেল, রেস্টুরেন্ট বা যারা ফায়ার সেফটি, শপিং মল, সিনেমা হল যেগুলো আছে তারা অ্যাপ্লাই করার সময় আমাদের একটা লাইন ওখানে এনওসিতে লেখা থাকে ফায়ার সেফটি সার্টিফিকেটে, যেখানে হলো ট্রেনিং, মানে ফায়ার ব্রিগেডের কাজ জানা, ফায়ার ব্রিগেডের কাজের যে জিনিসপত্রগুলো, স্প্রিংকলার সিস্টেম, স্মোক ডিটেক্টর, ফায়ার অ্যালার্ম এবং রাইজার সিস্টেম, হোস পাইপ, এক্সটিংগুইশার চালাবার জন্য মতন লোককে কিন্তু রিক্রুট করতে হবে ওই কোম্পানির মালিককে, যারা যারা করবে, এবং তারাই ওইগুলো যখন আগুন লাগবে তারাই ওটা চালাবে। এটা হলো ভীষণভাবে মানা উচিত, কিন্তু কেউ মানে না। তার জন্য আজকে এই মর্মান্তিকভাবে 14 জন মারা গেছে, তাকে আমি সমবেদনা জানাই। এবং এইগুলো যখন 3-4 বছর থেকে রিনিউয়াল হচ্ছে না, তার কারণ হলো আমাদের কর্মীর খুব অভাব। আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে একটা অনুরোধ করব যে আমাদের 2003 সালে একটা আইন হয়েছিল, সেই আইনে বলা ছিল যে প্রাইভেট এজেন্সিকে দিয়ে এসব জিনিস দেখার, এবং তারা প্রতিটা এরিয়া ভাগ ভাগ করে এইগুলো করা হতো, এবং ওটা প্রাইভেট এজেন্সির জন্য ফর্মও অ্যাপ্লাই করা হয়েছিল, কিন্তু কোনো কারণে ওটা বন্ধ হয়ে গেছে। আমি আশা করি যদি মাননীয় মুখ্যমন্ত্রী এটা যদি আবার চালু করেন তাহলে দেখব যে একবার 2-3 বছর 4 বছর দেখতেই আমরা পারি, দেখে দেখা যাক না যে প্রাইভেট এজেন্সি লোককে দিয়ে করলে তারা এই সব যারা কাজকর্ম করে রিনিউয়াল নিয়ে আর কোনো রকম যেগুলো ডিফাঙ্ক্ট হয়ে আছে, যেগুলো দেখাশুনো করতে পারে না, করে না, এইসব প্রাইভেট এজেন্সি হলে আমার মনে হয় আগুনের সংখ্যাটা অনেক কমে যাবে, লোকে অনেক কিছু জানতে পারবে, এবং যারা যারা যেসব শপিং মল, যেসব রেস্টুরেন্ট, যেসব জায়গা ফায়ার সেফটি মেজার লাগে, এনওসি লাগে, সেখানকার লোকেরা ফায়ারের সম্বন্ধে অনেক ভীষণভাবে তারা কনসাস হবে। এবং এই জন্য আমাদের অনেক ট্রেনিং দরকার। আমাদের সেই সময় এতে আপনার কল্যাণীতে কয়েকশো একর জমি পড়ে আছে, সেখানে আমি ইন্সপেকশন করেছিলাম। ইন্সপেকশন করে একটা মানে ন্যাশনাল ফায়ার কলেজ তৈরি করার জন্য একটা প্রপোজাল দিয়েছিলাম। সেখানে ডিজাস্টার ম্যানেজমেন্ট, ফায়ার ব্রিগেড এবং পুলিশ, এই 3টে সেকশন একই সঙ্গে তারা ওখানে ট্রেনিং নেবে, এবং ট্রেনিং নিয়ে তারা একই সঙ্গে যখন কোনো আগুন লাগবে তখন 3টে সেকশনই 3টে উইং থেকে তারা একই সঙ্গে ফায়ার স্পটে যাবে। যখন এখানে যখন আগুন লাগে দমকল যায়, তারপরে পুলিশ যায়, তারপর ডিজাস্টার ম্যানেজমেন্ট যায়। কিন্তু আমি চাইছি, আমি প্রপোজাল দিয়েছিলাম যে এই ডিজাস্টার ম্যানেজমেন্ট, ফায়ার ব্রিগেড এবং পুলিশ একই সঙ্গে একই ছাতার তলায়, একই ছাদের তলায় তারা কাজ করবে, এবং যখনই আগুন লাগবে তখন 3টে উইংসই একসঙ্গে ফায়ার স্পটে যাবে। দিনের পর দিন, বছরের পর বছর বেআইনি কাজ, তারপর হঠাৎই একদিন ভয়াবহ অগ্নিকাণ্ড, প্রাণহানি, কিছুদিন কড়াকড়ি, তারপর সব থিতিয়ে যায়। তাহলে কি নেপথ্যে টাকার খেলা? 2 মাস ধরে যদি কেউ হিসেব রাখে তাহলে দেখবে কলকাতা এবং তার আশপাশ, হাওড়া, হুগলি, 24 পরগনা মিলে ধারাবাহিকভাবে অগ্নিসংযোগ ঘটছে। দমকল দপ্তরের লোকরা যাচ্ছেন,
কোথাও আগুন নেভানোর আগেই সব কিছু পুড়ে ছাই হয়ে যাচ্ছে, কোথাও মানে অর্ধেক ছাই হয়ে যাওয়ার পরে তারা পৌঁছচ্ছেন, কোথাও কিন্তু আগুন নেভাতে ব্যর্থ হচ্ছেন। এটা ধারাবাহিকভাবে পশ্চিমবাংলায় বিভিন্ন জায়গায় হচ্ছে, কলকাতা এবং তার সারাউন্ডিং এলাকায় প্রতিদিন প্রায় তারিখ ধরে ধরে বলে দেওয়া যায় যে কোথায় হচ্ছে। দেখো বড়বাজারে এর আগেও তো হয়েছে, বড়বাজারের একের পর এক ঘটনা হওয়ার পরেও, বাগরি মার্কেটে এত বড় ঘটনা হওয়ার পরেও সেখান থেকে কিন্তু শিক্ষা পশ্চিমবাংলার দমকল দপ্তর নেয়নি, কলকাতা পুরসভায় নেয়নি। এক একটা ঘটনা ঘটছে, গার্ডেন রিচের বাড়ি ভেঙে পড়ে গেল, পুরসভা গাফিলতি ধরা পড়লো, পুরসভা কার্যত দায়টাকে অন্যের ঘাড়ে চাপিয়ে দিতে চাইছে। এই ঘটনাতেও আমি লক্ষ্য করলাম যে পুরসভার দায় কার্যত অস্বীকার করছে, দায় নিতে চাইছে না, আবার দমকল দপ্তর দায় নিতে চাইছে না। প্রশ্নটা যেখানে থাকছে যে কলকাতার বুকে কি করে ওই ধরনের একটা বার, একটা ড্যান্স ব্যবস্থা কি করে হয়, অগ্নি নির্বাপক ব্যবস্থা না নিয়ে লাইসেন্স কি করে পায়? এই লাইসেন্স তো কারা দিয়েছে? রাজ্য সরকারের কোনো না কোনো সংস্থা, কর্পোরেশন ট্রেড লাইসেন্স দিয়ে থাকে। দমকল দপ্তর কোথায় ছিল? কেন বিভিন্ন জায়গায় তারা অগ্নি নির্বাপক যন্ত্রপাতি বা ব্যবস্থা আছে কি না তা কেন দেখে না? দিনের পর দিন কিন্তু আমরা লক্ষ্য করি যে যখন ঘটনাগুলো ঘটছে, মৃত্যু ঘটছে, অনেক সম্পত্তি নষ্ট হচ্ছে, তারপরে কিন্তু দায়টা কিন্তু তারা কখনোই দমকল দপ্তর পুরসভাকে ঠেলছে, পুরসভা কখনো দমকল দপ্তর ঠেলছে, কখনো কেউই দায় নিতে চাইছে না, পুরোপুরি মানুষের উপর ছেড়ে দেওয়া হচ্ছে। আমি বলছি এটা টোটাল একটা অ্যানার্কি। এবং মানুষ এই গভর্নেন্সের ইস্যু যখনই আসছে, সেটা হাসপাতালে হতে পারে, সেটা পুরসভার কাজকর্মে হতে পারে, সেটা দমকল দপ্তরের কাজকর্মে হতে পারে, যখনই শাসনের প্রশ্নটা আসছে, সুশাসনের প্রশ্নটা আসছে, রাজ্য সরকার কিন্তু বারবার ব্যর্থ হচ্ছে। রাজ্য সরকার বুঝে গেছে যে জনপ্রিয় রাজনীতির মাধ্যমে সরকারকে টিকিয়ে রাখা যায়। মানুষের বাড়ি বাড়ি যদি দীঘার জগন্নাথ ধামের প্রসাদ পাঠিয়ে দেওয়া যায়, তাতেই শাসন ব্যবস্থা হয়ে যাবে, মানুষ খুশি হয়ে যাবে। ফলে দায়বদ্ধতা মানুষের কাছে, সেটা দমকল দপ্তরের দায়বদ্ধতা হোক, কলকাতা কর্পোরেশনের দায়বদ্ধতা হোক, সেই দায়বদ্ধতা তার নেই। এখন তো যে অবস্থা কলকাতা কর্পোরেশন এবং দমকল দপ্তরের আমি দেখতে পাচ্ছি যে কার্যত বলা যায় যে মানুষের বেঁচে থাকাটাই এখন কিন্তু রীতিমতন চ্যালেঞ্জ। এবং দিনের পর দিন যে প্রশ্নটা আমরা বারবার তুলবার চেষ্টা করছি, যে সেটা হলো যে বিভিন্ন দপ্তরগুলোর আধুনিকীকরণ করা, দপ্তরগুলোর নীতি নির্ধারণকারী ব্যবস্থার মধ্যে পরিবর্তন আনা। এমনকি আমি বলছি যে একই ব্যক্তির হাতে দমকল দপ্তর বছরকে বছর রেখে দেওয়ার ফলে স্ট্যাগনেট হয়ে যাচ্ছে, একই পুরসভা বছরকে বছর একই ব্যক্তির হাতে থাকার ফলে কিন্তু পুরসভার নজর কিন্তু কমে যাচ্ছে। বড় অগ্নিকাণ্ড, প্রাণহানি, এ তো কলকাতা শহরে নতুন নয়। তাই প্রশ্ন জাগে, কেন এভাবে একের পর এক অগ্নিকাণ্ডে প্রাণহানি বন্ধ করা যায় না? ফুলপ্রুফ ব্যবস্থা করতে অসুবিধা কোথায়? 2010 সালে 23শে মার্চ পার্ক স্ট্রিটের স্টিফেন কোর্টে ভয়াবহ আগুনে মৃত্যু হয় 49 জনের। সেখানেও দেখা গিয়েছিল অগ্নিকাণ্ড থেকে বাঁচতে উপর থেকে লাফ দিয়েছিলেন অনেকে। অফিস টাইমে আগুন লাগায় অনেকেই প্রাণ বাঁচাতে সিঁড়ি দিয়ে ছাদে ওঠার চেষ্টা করেছিলেন, কিন্তু ছাদের দরজা বন্ধ থাকায় অনেকেই ঝলসে মারা যান। এর 1 বছরের মধ্যেই আমরি হাসপাতালে ঘটে যায় ভয়ঙ্কর অগ্নিকাণ্ড। 2011 সালের 9 ডিসেম্বর আগুন লাগে ঢাকুরিয়া তৎকালীন আমরি হাসপাতালের একটি ব্লকে। ধোঁয়ায় শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু হয় 92 জন রোগীর। এর বছর দুয়েক পর 2013 সালের 27শে ফেব্রুয়ারি শিয়ালদার সূর্য সেন স্ট্রিটের মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে 20 জনের মৃত্যু হয়। স্ট্যান্ড রোডে নিউ কয়লাঘাট বিল্ডিংয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে, সেবার মৃত্যু হয় 9 জনের। আর তাই প্রশ্ন একটাই, কার গাফিলতিতে, কার খামতিতে, কার অনিচ্ছায় এমন কড়া অগ্নিরোধক ব্যবস্থা তৈরি করা যাচ্ছে না যাতে এই মৃত্যু মিছিল বন্ধ হয়? বড়বাজারের হোটেলে বিধ্বংসী অগ্নিকাণ্ডের পর সামনে এসেছে নিয়ম ভঙ্গের গুচ্ছ অভিযোগ। বেআইনিভাবে পানশালা তৈরি, 2022-এর পর এনওসি রিনিউ না করা, 4 তলা অবধি নির্মাণের অনুমতি থাকলেও অবৈধভাবে 6 তলা অবধি নির্মাণ, যথাযথ অনুমতি ছাড়া হোটেলের একটা ঘর ভেঙে একাধিক ঘর তৈরি, অকেজো অগ্নি নির্বাপন ব্যবস্থা, আপৎকালীন পরিস্থিতিতে বেরোনোর মতো বিকল্প রাস্তা না থাকা। অভিযোগের তালিকা দীর্ঘ। আর এখানেই প্রশ্ন উঠছে, কলকাতা জুড়ে যে শয়ে শয়ে হোটেল চলছে, সেই সব জায়গায় কি নিয়ম মানা হচ্ছে?
তা দেখতেই কলকাতার একের পর এক হোটেলে পৌঁছে গেছিল এবিপি আনন্দ। আর আমাদের ক্যামেরায় যে ছবি উঠে এসেছে তা ভয় ধরানোর মতো। অনেক জায়গায় তো অতিথিদের প্রাণ নিয়ে কার্যত ছেলে খেলা চলছে, যেমন মল্লিক বাজারে এজেসি বোস রোডের ওপর শান গেস্ট হাউস। ভিতরে সরু করিডোর, বড়জোর 2 হাত চওড়া, তার দুপাশে সারি দিয়ে ঘর। অতিথিশালার ঘরে উঁকি মেরে দেখা গেল এসি আছে, তবে নেই কোনো জানলা। দুর্ঘটনাবশত কখনো আগুন লাগলে দমবন্ধ হওয়ার মতো পরিস্থিতি তৈরি হতে বাধ্য। হোটেলের অগ্নি নির্বাপক ব্যবস্থাতেও দেখা গেল চরম গাফিলতি। আপনাদের এখানে ফায়ারের কোনো ব্যবস্থা দেখছি না। হ্যাঁ আছে, এখানে কি ব্যবস্থা আছে? দেখি এর সামনে এর এক্সপায়ার ডেট তো 2020 সালে। এই যে এক্সপায়ার ডেট 27/6/2020। এটা কত সাল? না এটা তো বলতে পারবো না আমি। এখন কত সাল? এখন তো 2025 হচ্ছে। 2025। আর এখানে কত লেখা আছে? এক্সপায়ার ডেট 2020 লেখা আছে। প্রায় একই রকম অবস্থা রিপন স্ট্রিটের হোটেল এসআর রয়্যালে। এই বহুতলের 5 তলায় দীর্ঘদিন ধরে চলছে হোটেলটি। এখানেও বহুতলের জানলাগুলি ইটের গাঁথনি দিয়ে সিল করে দেওয়া হয়েছে, অর্থাৎ কোনোভাবে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলে ধোঁয়া বেরোনোর জায়গা পর্যন্ত নেই। 5 তলায় যেখানে হোটেলটি চলছে সেখানে পৌঁছানো সিঁড়িতে ঠাসা বোতল, পুরনো আসবাব সহ বাতিল জিনিস। হোটেলের রান্নার জায়গাও সিঁড়িরই একাংশ জুড়ে। রান্নাঘরের পাশ দিয়ে এঁকে বেঁকে এন্ট্রি নিতে হবে হোটেলের ঘরে। নেই কোনো বিকল্প সিঁড়ি, এমনকি নেই এমার্জেন্সি এক্সিট। যে সিঁড়ি দিয়ে উঠে আসতে হবে 4 তলায়, তার ঠিক সামনেই আমরা দেখতে পাচ্ছি যে এখানে এটাই হচ্ছে কিচেন। এটাই হোটেলের এন্ট্রান্স এবং এটাই কিচেন। এখানে শুধুমাত্র যে রান্নাবান্না হচ্ছে তা নয়, এখানে যে প্যাসেজ রয়েছে সিঁড়ির, সেই সিঁড়ির প্যাসেজগুলো প্রত্যেকটা একেবারে রান্নার নানান সরঞ্জাম এবং এখানে এমনকি এখানে বেসিন তৈরি করা হয়েছে, সিঙ্ক বসানো হয়েছে, অ্যাকোয়াগার্ড বসানো হয়েছে। এই সবটাই আমরা দেখতে পাচ্ছি যে হোটেলের যে এন্ট্রান্স, যে পথ দিয়ে হোটেলে ঢুকতে হবে, হোটেলের রিসেপশন যেখানে রয়েছে সেই রিসেপশনের সামনেই এই রকমভাবেই রাখা রয়েছে। মির্জা গালিব স্ট্রিট থেকে সদর স্ট্রিট, শয়ে শয়ে হোটেল, একটার ঘাড়ে যেন উঠে পড়ছে আরেকটা। মাঝখান থেকে আকাশ প্রায় দেখাই যায় না। হোটেল গ্রিন স্টার, হাবিব হোটেল, মিলন গেস্ট হাউস, হোটেল আফরা, প্রায় ঘেঁষাঘেঁষি 4 হোটেলে একাধিক অনিয়ম। এক একটা বাড়ি, কোনোটা 4 তলা, কোনোটা 5 তলা, কোনোটা 6 তলা, এবং এক একটি বাড়ির মধ্যে খুব কম করে হলেও 4, 5, 6টি করে হোটেল চলে। এক একটি আলাদা আলাদা নামের হোটেল, এক একটি আলাদা আলাদা ফ্লোরে, এক একটি আলাদা আলাদা হোটেল। যেমন আমরা এখানে রয়েছে, আমরা দেখতে পাচ্ছি একই বাড়ির মধ্যে হোটেল প্যারামাউন্ট, হোটেল শবনম, হোটেল আমিরা, এছাড়াও আরও একাধিক হোটেল রয়েছে। কোথাও আশেপাশে তারের জঙ্গল, কোথাও আবার হোটেলে ঢোকার রাস্তা জুড়ে প্লাস্টিকের বালতি, ড্রাম থেকে বাতিল টায়ারের পাহাড়। নিরাপত্তা শিখে ये आज से नहीं है, ये बहुत पुराना है। सब मकान एक है, बिल्डिंग एक है। শিয়ালদা চত্বরে ফুটপাত সংলগ্ন সরু গলি দিয়ে গেলে হোটেল আশালতা, যেখানে ঢোকার জায়গা থাকলেও নেই এমার্জেন্সি এক্সিট। আগুন লাগলে ছাদ থেকে লাফ দেওয়া ছাড়া আর কোনো উপায় থাকবে না। মানে একটাই এন্ট্রি, এক্সিট কটা? এটাই এক্সিট, এটা এক্সিট, একটাই এক্সিট, কোনো এমার্জেন্সি এক্সিট নেই, তাই তো? তার মানে এটা ছাড়া এটা এক্সিট, মানে একটাই এক্সিট। বছরের পর বছর এই হোটেলগুলো চলছে, সেখানে লোক থাকছে, অথচ নিয়মের কোনো বালাই নেই। দুর্ঘটনা ঘটলে তখন প্রশ্ন ওঠে, তখন প্রশাসনিক স্তরে কিছু তৎপরতা দেখা যায়, তারপর আবার যে কে সেই। অগ্নিকাণ্ডের জেনে এতগুলো প্রাণ চলে যাওয়ার দায় কার? এই নিয়ে যখন চাপানোতর শুরু হয়েছে, একাধিক হোটেলের অগ্নি নির্বাপন ব্যবস্থা দেখে যখন চোখ কপালে ওঠার জোগাড়, তারই মধ্যে ভারত পাকিস্তান সীমান্তে চরম সংঘাতের আবহ। পেহেলগাঁওয়ে জঙ্গি হামলার 8 দিন পর এখনো অধরা জঙ্গিরা। তাদের খোঁজে উপত্যকা জুড়ে চলছে তল্লাশি। তদন্ত চালাচ্ছে ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি বা এনআইএ। সংঘর্ষ বিরতি লঙ্ঘন করে সীমান্তে গোলাগুলি চালাচ্ছে পাকিস্তান, পাল্টা জবাব দিচ্ছে ভারত। দুদেশের সেনাবাহিনীর ডিরেক্টর জেনারেল অফ মিলিটারি অপারেশনসের মধ্যে হটলাইনে কথা হয়েছে। এদিকে প্রত্যাঘাতের জন্য প্রধানমন্ত্রী সামরিক বাহিনীকে পূর্ণ স্বাধীনতা দেওয়ার পর দেশজুড়ে প্রশ্ন উঠছে, কবে পাকিস্তানকে জবাব দেয়া হবে? কখন প্রত্যাঘাত করবে ভারত? ফের সার্জিক্যাল স্ট্রাইক, এয়ার স্ট্রাইক?
নাকি পাক অধিকৃত কাশ্মীর পুনরুদ্ধারের মতো ঐতিহাসিক পদক্ষেপ নিতে পারবে মোদী সরকার? আর এই উত্তেজনার আবহেই খাঁ খাঁ করছে শ্রীনগরের ডাল লেকের আশপাশের হোটেলগুলো। ভরা মৌসুমে কার্যত পর্যটকহীন হয়ে পড়ছে ভূস্বর্গ। মার খাচ্ছে উপত্যকার মূল আয়ের আধার পর্যটন শিল্প। ভূপৃষ্ঠে যদি কোথাও স্বর্গ থেকে থাকে তাহলে তা এখানে। ভূস্বর্গের রূপে মোহিত হয়ে বলেছিলেন মোগল সম্রাট জাহাঙ্গীর, আর ডাল লেক হল সেই ভূস্বর্গেরই মাথার মুকুট। জুয়েল ইন দ্য ক্রাউন অফ কাশ্মীর, সেই ডাল লেকেরই আজ এই অবস্থা। 22 এপ্রিলের আগে এই জায়গায় পর্যটকদের ভিড়ে গমগম করত। সেখানে এখন টহল দিচ্ছে সিআরপিএফ এর বোট। ডাল লেকের ওপর দিয়ে চক্কর কেটে চলেছে সেনার চপার। 22 এপ্রিল পেহেলগাঁওয়ের বৈসারানে হিন্দু নিধনের পর থেকেই ভয়ে আতঙ্কে পর্যটক শূন্য হয়ে গেছিল পেহেলগাঁও। তখনও শ্রীনগরের ডাল লেক চত্বরে ইতিউতি দেখা যাচ্ছিল কয়েকজনকে, কিন্তু বুধবার থেকে কার্যত বন্ধ রয়েছে ডাল লেকও। সার দিয়ে দাঁড়িয়ে প্রায় 3000 শিকারা এবং প্রায় 1500 হাউসবোট। ভরা মৌসুমে ব্যবসা বন্ধ। স্থানীয়রা বলছেন শেষবার এমন পরিস্থিতি তৈরি হয়েছিল কোভিডের সময়। এই পর্যটক মরশুমে কার্যত সকাল থেকে একেবারে সন্ধ্যা বা রাত হওয়া পর্যন্ত এখানে শিকারা চড়তে আসতেন পর্যটকেরা, কিন্তু আচমকাই 22 তারিখের এই ঘটনার জেরে ক্রমশ কমছে কিন্তু ডাল লেকে পর্যটকদের সংখ্যা। यह बिजनेस चल रहा था, बहुत टूरिस्ट आ रहे थे, कलकत्ता आ रहा था, महाराष्ट्र आ रहा था, मुंबई आ रहा था, सब टूरिस्ट आ रहे थे, एंजॉय कर रहे थे कश्मीर में 4-5 दिन के लिए, उसके बाद वापस निकल जाते थे। हमारा काम धंधा भी बढ़िया चल रहा था। अचानक से वाकया नमूदार हो गया, तो उसके बाद पूरा बिजनेस आप देख रही हैं, हाउस बोट सब बैठे हुए हैं, शिकारा देखो कैसा बैठ रहा है, कोई कुछ बिजनेस नहीं, कोई आदमी नहीं आ रहा है सर। রেল থেকে রিয়েল বারবার সৌন্দর্য উজাড় করে দিয়েছে ডাল লেক। এই সৌন্দর্যের টানেই বিগত কয়েক বছরে লক্ষ লক্ষ পর্যটক আসছিলেন ডাল লেকে। শিকারার মালিকদেরও ব্যবসা হচ্ছিল ভালোই। শিকারাকে ঘিরে চাটওয়ালা, কাওয়াওয়ালা, কাবাবওয়ালা, ফ্রুট স্যালাড, জুয়েলারি আরো কত রকমের অনুসারী আয়ও শুরু হয়েছিল স্থানীয়দের। শিকারার সঙ্গে সঙ্গে সে সবই আজ বন্ধ হয়ে গেছে। फ्रूट चाट वाले थे, ज्वेलरी वाले थे, फोटोग्राफी करते थे, वो कश्मीर ड्रेस में फ़ोटो खींचते कस्टमर लोगन, वो भी आते थे, वो बैठते थे। फ्रूट चाट वाले, सीख कबाब वाले, टी वाले, कहवा वाले, वो आते थे, सब बैठ गए घर में। কাশ্মীর বেড়ানোর সিজন শুরু হয় এপ্রিল মাসের মাঝামাঝি, চলে জুন পর্যন্ত। আর এবার তো আশা করা হয়েছিল কাশ্মীরে আসা পর্যটকদের সংখ্যা অতীতের সমস্ত রেকর্ডকে ভেঙে দেবে। ভালো ব্যবসার আশায় বুক বেঁধেছিলেন শিকারা, হাউসবোটের মালিকরাও। কিন্তু পেহেলগাঁওয়ে হিন্দু পর্যটকদের উপর জঙ্গি হামলা दुस्वप्नेर मतो शेष करे दिलो सबकिछु। पीक टाइम था, ये पीक टाइम है, ये पूरा खत्म ही हो गया लगभग। मतलब ये पर टोटल 10% ही था अभी, जो 90% तो कैंसिलेशन ही हुआ है, तो 10% में भी अब उसमें भी थोड़ा थोड़ा कम हो रहा है, होते जा रहा है। तो हमको लगता है तो एकदम जीरो पे ही आ जाएगा। পর্যটকদের বাড়তে থাকা সংখ্যায় ব্যবসা বাণিজ্যে ভালোই লক্ষ্মী লাভ হচ্ছিল হোটেল মালিক থেকে শিকারা চালক, গাড়ি চালক সকলেরই। এখন সেই দিন আবার কবে ফিরবে তা নিয়ে তৈরি হচ্ছে আশঙ্কার মেঘ। 3000 শিকারা এবং 1500 হাউস বোট কার্যত ডাল লেকে স্তব্ধ হয়ে রয়েছে। বাইসারান ভ্যালির পরে গোটা উপত্যকা জুড়ে যে সেনা অপারেশন চলছে তার জেরে পর্যটক আসা প্রায় বন্ধ হয়ে গিয়েছে। তার জন্য এই যে ডাল লেক শিকারা, যা অন্যতম প্রতীক কাশ্মীরের, পুরোপুরি কিন্তু স্তব্ধ হয়ে গিয়েছে। কবে ফের তারা ব্যবসা তাদের ফিরবে, কবে পর্যটকরা আবার এই ডাল লেকে আসবেন, শিকারা চড়বেন, সেই বিষয় কার্যত অন্ধকারে রয়েছেন এখানকার ব্যবসায়ীরা। অন্যদিকে স্থানীয় প্রশাসনের তরফ থেকে হোটেল ও ট্যুর অপারেটরদের নির্দেশ দেওয়া হয়েছে, বর্তমান পরিস্থিতিতে কেউ যদি হোটেল বা ট্যুর বাতিল করেন তাহলে সেই পর্যটকের কাছ থেকে কোনো টাকা কাটা যাবে না। ধর্ম নিশ্চিত করে তারপর পুরুষদের একে একে গুলি করে হত্যা। বাইসারান উপত্যকায় 22 এপ্রিল দুপুরে এভাবেই পর্যটকদের ওপর কাপুরুষোচিত হামলা নামিয়ে এনেছিল জঙ্গিরা। কেউ সদ্য বিবাহিত স্বামীকে হারিয়েছেন, কোনো সন্তান হারিয়েছে বাবাকে, আবার কোনো মায়ের কোল খালি হয়ে গেছে। আর এই টার্গেট কিলিং মনে করিয়ে দিয়েছে 2000 সালের 20 মার্চ অনন্তনাগের ছত্তিসিংপুরা গণহত্যার কথা। 2000 সালের 20 মার্চ তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিন্টনের ভারত সফরের সময় গ্রামে হানা দিয়েছিল জঙ্গিরা। বেছে বেছে খুন করা হয়েছিল 35 জন শিখ ধর্মাবলম্বীকে। पता नहीं कौन थे, क्या साजिश थी, कौन लोग थे, कोई पता नहीं चला। आज तक उसका कोई इंक्वायरी नहीं हुई, कुछ नहीं हुआ, कोई भी नहीं, कुछ नहीं, कोई पता नहीं चला आज तक। 25 साल हो गए।
ইনি হলেন নানক সিং, ছত্তি সিংপুরা গ্রামের বাসিন্দা। অভিশপ্ত জঙ্গি হানায় গুলি খেয়েও একমাত্র তিনিই বেঁচে গেছিলেন। সেদিন ঠিক কি হয়েছিল তা ভাবলেও এখন ভয়ে চোখ বন্ধ হয়ে আসে নানক সিং এর। 2000 সালের 19শে মার্চ সন্ধ্যে 7:30 হঠাৎ করে জরুরি ঘোষণা হবে বলে গ্রামের দুটি গুরুদ্বারের মাইকে গ্রামবাসীদের ডাকা হয়। শিখ ধর্মের সকলে সেখানে জড়ো হওয়ার পরে মহিলা ও পুরুষদের আলাদা লাইন করতে বলা হয়। আর ঠিক তখনই আগ্নেয়াস্ত্র হাতে গুরুদ্বারের ভিতর থেকে বেরিয়ে আসে জংলা পোশাক পরিহিত 10-15 জন জঙ্গি। পুরুষদের ওপর এলোপাথারি গুলি করতে শুরু করে জঙ্গিরা। মোট 36 জনের গুলি লাগে, তার মধ্যে 35 জনেরই মৃত্যু হয়। এক নিমেষে কার্যত পুরুষশূন্য হয়ে যায় গোটা গ্রাম। আর তারপর ধীরে সুস্থে বাইসারানে হামলার মতোই অন্ধকার জঙ্গলে মিলিয়ে যায় জঙ্গিরা। এখনো দুটি গুরুদ্বারের দেওয়ালে জলজল করছে সেই গুলির ক্ষত। বেছে বেছে যারা পুরুষ লাইনে দাঁড়িয়েছিলেন তাদের উদ্দেশ্যে এই লস্করি তৈবার যারা জঙ্গিরা ছিলেন তারা কিন্তু একেবারে গুলি করা শুরু করে। বুলেটের একেবারে যে যে জায়গায় লেগেছিল, একেবারে মানুষের দেহ ফুঁড়ে এই দেওয়ালে এসে লেগেছিল, সেই প্রত্যেকটি জায়গাকে কিন্তু কার্যত একেবারে আলাদা করে চিহ্নিত করে দেওয়া হয়েছে। হামলার দায় স্বীকার করে লস্করি তৈবা। সেদিন কোমরের নিচে গুলি লাগলেও দরার জোরে প্রাণে বেঁচে যান নানক সিং। मुझे हिप में लगी थी गोली, लेफ्ट हिप में, वो अंदर से जाके फिर उसमें राइट हिप मेरा उसने तोड़ा है। ভয়াবহ এই হামলার সময় মাত্র 7 বছর বয়স ছিল গ্রামেরই বাসিন্দা আশফাকের। গুলির শব্দ পেয়ে ভয়ে বাড়ির দরজা জানলা বন্ধ করে দিয়েছিল তার পরিবার। ভয়ঙ্কর সেই রাতের কথা এখনো মনে রয়েছে 33-এ পা দেওয়া এই যুবকের। कुछ नामालूम बंदे आ गए और यहाँ पे सरदारों को जमा करके ये एक जगह और दूसरी जगह पे अंधाधुन गोलियां चला के चले गए। বৈসারান উপত্যকা থেকে মাকটন থানার এই ছত্তি সিংপুরা গ্রামের দূরত্ব 20 কিলোমিটার মতো। ভয়াবহ টার্গেট কিলিং কোথাও যেন মিশিয়ে দিয়েছে দুটি এলাকাকে। 25 साल हो गए यहाँ हमारे गांव में इसी तरह से एक एपिसोड हुआ जिसमें 35 लोगों को शहीद किया गया। तो ये अच्छी बातें नहीं हैं, क्योंकि वो बेचारे टूरिस्ट आए थे यहाँ कश्मीर में, गुहार लगाते आ रहे हैं कि भाई जरा देखो ये कौन है, क्यों करते हैं, किसने किया है। বৈসারান উপত্যকায় হামলার পর ছত্তি সিংপুরাতেও চলছে সিআরপিএফ এর টহল। এখনো এই গ্রামে ভয়ঙ্কর সেই ঘটনার স্মৃতি বয়ে বেড়াচ্ছে 500 শিখ পরিবার। 25 বছর পর সেই কাশ্মীরের বুকেই ফের টার্গেট কিলিং, যা সারা জীবন তাড়া করে বেড়াবে আক্রান্ত পরিবারগুলোকে। বৈশরণে হিন্দু নিধনের এই ঘটনা ঘটেছিল 22শে এপ্রিল। তারপর কেটে গেছে 8 দিন। এখনো জঙ্গিদের কাউকেই ধরতে পারেনি নিরাপত্তা বাহিনী। ইতিমধ্যে একাধিকবার এনআইএ টিম গিয়ে বৈশরণে ঘটনার পুনর্নির্মাণ করেছে। এদিনও ঘটনাস্থলে যায় জাতীয় তদন্তকারী সংস্থার একটি টিম। हम पहलगाम पुलिस स्टेशन पर मौजूद हैं और एक बार फिर से एनआईए की जो टीम है वो पहलगाम पुलिस स्टेशन से रवाना हो रही है सीधे बैसरन पार्क की ओर, और वहां पर जो सीन रिक्रिएशन की जो प्रक्रिया है एक बार फिर से जो है वो उसके चलने की जो प्रक्रिया है वो फिर होगी। और आप देखिए यहाँ पर कि ये एनआईए की जो टीम है वो माउंटेन बाइक पर जो सवार होकर के जो है वो सीधे बैसरन पार्क की ओर जा रही है, जहां पर इसके अलावा जो फॉरेंसिक टीम है वो भी जो है वो यहाँ पर जो है वो इनके साथ मौजूद है, जो ड्रोन कैमरास की मदद से, इसके अलावा जो बाकी जो एडवांस मशीनें हैं उसकी मदद से पूरे जो जंगल हैं उनकी जो कॉम्बिंग और सर्च ऑपरेशन है उनका जो है वो चल रहा है। एनआईए की जो टेक्निकल जो टीम है वो भी साथ में मौजूद है, ताकि 22 अप्रैल को घटना हुई थी उस सीन को जो है वो रिक्रिएट किया जा सके। সূত্রের খবর 22শে এপ্রিল দুপুর 2:25 প্রথমবার গুলির শব্দ শোনা যায় বৈশরণে। তখনই ফোন আসে পেহেলগাঁও থানা স্টেশন হাউস অফিসার বা এসএইচওর কাছে। সময় নষ্ট না করে তিনি ফোন করেন 3RR অর্থাৎ রাষ্ট্রীয় রাইফেলসের কোম্পানি কমান্ড্যান্টকে। তখন তিনি এসএইচওকে জানান সেখানে ফায়ারিং প্র্যাকটিস চলছে, এমনটা হতে পারে। শেষ পর্যন্ত সেনা জওয়ানদের ঘটনাস্থলে পৌঁছতে 1 ঘন্টা সময় লেগে যায়। ততক্ষণে বৈশরণে যা হবার হয়ে গেছে। 26 জনকে খুন করে জঙ্গলের মধ্যে মিলিয়ে গেছে জঙ্গিরা। কিন্তু কোন পথে তারা বৈশরণে ঢুকলো আর কোন পথেই বা পালিয়ে গেল? কি ছিল জঙ্গিদের রুটম্যাপ? সেটাই এখন বের করার চেষ্টা চালাচ্ছে তদন্তকারীরা।
आतंकियों का जो रूट प्लान है, रूट मैप है एक, वो जो है वो तैयार हो सके कि आतंकी जो है वो किस रास्ते से एंटर हुए थे और किस रास्ते से बैसरन पार्क से जो है वो एग्जिट किए थे। जम्मू कश्मीर की जो पुलिस है वो साथ में इस पूरी जांच में सहयोग दे रही है। एनआईए की टीम जो है वो अब यहां से निकल चुकी है और साथ में जम्मू कश्मीर पुलिस की जो टीम है वो भी उनका सहयोग देने के लिए बैसरन पार्क की ओर जा रही है, क्योंकि जो टेरेन है, जो इलाका है बैसरन पार्क के आसपास का, वो पूरा जंगली इलाका है और उन जंगली इलाकों में जो एनआईए की और जम्मू कश्मीर पुलिस की जो टीम है वो ड्रोन्स की मदद से भी जो है वो सर्विलांस टीम जो है वो सर्विलांस करने की कोशिश में जुटी हुई है। সেই সূত্র খুঁজতে এদিন মেটাল ডিটেক্টর নিয়ে বৈশরণ ভ্যালিতে তল্লাশি চালান এনআইএ আধিকারিকরা। ঘটনাস্থলে 3D ম্যাপিং করা হয় বলে সূত্রের খবর ঘটনার দিন বৈশরণ ভ্যালিতে যখন জঙ্গি হামলা হয় সেখানে পর্যটক ও স্থানীয় মানুষ মিলিয়ে প্রায় 400 জন উপস্থিত ছিলেন। সকলের সঙ্গে যোগাযোগ করছে এনআইএ, কিন্তু এত কিছুর পরেও প্রশ্ন একটাই থেকে যাচ্ছে, এই বর্বরোচিত হামলা চালিয়ে কোথায় পালিয়ে গেল জঙ্গিরা? তদন্তকারীরা মনে করছেন জঙ্গিদের মদত জুগিয়েছিল স্থানীয়দের কেউ। কারা তারা সেটাও খুঁজে বের করতেও তৎপর গোয়েন্দারা। ইতিমধ্যে 150 জনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। পেহেলগাঁওয়ে ভয়াবহ সন্ত্রাস, নাশকতার বলি হয়েছে 26টা তরতাজা প্রাণ। বদলা চাইছে গোটা দেশ, ফুঁসছে সেনা, আর এখানেই উঠে আসছে লস্কর জঙ্গি ফারুক আহমেদ তিদওয়ারের নাম। ইতিমধ্যে বিস্ফোরণে গুঁড়িয়ে দেওয়া হয়েছে এই লস্কর জঙ্গির কুপওয়ারার বাড়ি। তদন্তকারী সংস্থা সূত্রে খবর, বাইসারানে নিরীহ নিরস্ত্র পর্যটকদের উপর হামলার ঘটনায় এই ফারুক আহমেদের নাম উঠে এসেছে। ফারুক ওভারগ্রাউন্ড ওয়ার্কার্স নেটওয়ার্ক তৈরি করেছিল। হামলার নেপথ্যে এই ওভারগ্রাউন্ড ওয়ার্কারদের হাত রয়েছে। ছোট্টখাটো একটা টেররিস্ট ওভারগ্রাউন্ড ওয়ার্কার, আন্ডারগ্রাউন্ড ওয়ার্কারকে ধরে বাড়ি ধ্বংস করে এইসব দিয়ে কোনো কাজ হবে না। আমাদের আসল জায়গায় ঘা দিতে হবে। সূত্রের খবর, তদন্তে উঠে এসেছে লস্করের শীর্ষ কমান্ডার ফারুক গত 2 বছর পাক অধিকৃত কাশ্মীরে লুকিয়েছিল। তার হাতে তৈরি ওভারগ্রাউন্ড ওয়ার্কার্স নেটওয়ার্ক একের পর এক সন্ত্রাসবাদী হামলা চালিয়েছে, যার মধ্যে অন্যতম 22শে এপ্রিলের পেহেলগাঁও কাণ্ড। এখানেই শেষ নয়। সূত্রের খবর, 1990 থেকে 2016 26 বছর ধরে এপার ওপার করেছে ওই লস্কর নেতা। পাকিস্তানের দিক থেকে 3টি সেক্টর দিয়ে ভারতে ঢুকেছে ফারুক আহমেদ। ফলে কাশ্মীর উপত্যকার পাহাড়ি এবং জঙ্গলে ঘেরা রাস্তা তার চেনা। সূত্রের খবর, নজরদারি এড়াতে গত 2 বছর ধরে একটি অ্যাপের মাধ্যমে তার পাক সহযোগীদের সঙ্গে যোগাযোগ রাখত লস্কর কমান্ডার ফারুক আহমেদ। আসল জায়গা হচ্ছে পাকিস্তান মিলিটারি। যতদিন আমরা পাকিস্তান মিলিটারি ওপরে একটা শক্ত মিলিটারি অ্যাটাক না করি, এই টেররিজম চলতেই থাকবে। দরকারটা কি, গোড়া থেকে পাকিস্তান স্পন্সর টেররিজমকে শেষ করতে হবে। এটা তবেই হবে যখন ইন্ডিয়ান আর্মড ফোর্সেস পাকিস্তান ডিফেন্স মেকানিজমের উপরে হামলা করে এদের নষ্ট করবে। যতদিন এটা না করে আমাদের দেশে বাকি টেরর অ্যাটাক চলতে থাকবে। বাইসারানে জঘন্য হিন্দু নিধনের পর ক্রমশ তেতে উঠছে ভারত পাকিস্তান সীমান্ত। ইতিমধ্যে শক্তি দেখিয়েছে ভারতীয় সেনা। এখন শুধু প্রত্যাঘাতের প্রহর গুনছে গোটা দেশ। আর এই অবস্থায় ফের শিরোনামে উঠে এসেছে উড়ি সেক্টর। इस वक्त मैं खड़ा हूं जीरो लाइन पर। जीरो लाइन यानी भारत पाकिस्तान सीमा की वो लाइन जिसके एक तरफ भारत आता है तो दूसरी तरफ पाकिस्तान। अब उरी सेक्टर में आने वाली ये जीरो लाइन है। उरी ये नाम अपने देशवासी या सभी लोग अच्छे से जानते हैं, क्योंकि उरी में लगातार भारत पाकिस्तान के बीच में तनाव हुआ तो उसका असर दिखता आ रहा है। উড়ি নামটা শুনলেই গা গরম হয়ে যায় ভারতীয় সেনার। কারণ 2016 সালের 18 সেপ্টেম্বর ভোরের আলো ফোটার আগেই এই উড়ির সেনা ক্যাম্পেই হামলা চালায় জঙ্গিরা। জঙ্গিদের কাপুরুষের মতো হামলায় ঘুমের মধ্যে বেঘোরে প্রাণ যায় 19 জন জওয়ানের। এই হামলার পিছনেও ছিল পাক মদতপুষ্ট জঙ্গি গোষ্ঠী জৈশ-ই মোহাম্মদের হাত। উড়ি সেক্টরের এই এলাকার ওপারেই পাকিস্তান। উল্টো দিকের এই পাহাড়ি এলাকা দিয়ে গত কয়েক বছরে বারবার অনুপ্রবেশ হয়েছে। जो पोस्ट आप कैमरे में देखेंगे, ये पोस्ट है पाकिस्तान की पोस्ट।
इस पोस्ट को हाजी पीर पोस्ट कह सकते हैं। हाजी पीर यानी पाकिस्तान के अंदर आने वाला वो पहाड़ या वो जगह जहां से इन्फिल्ट्रेशन बड़ी संख्या में कई सालों से होता आ रहा है। कुछ दिन पहले भी इसी हाजी पीर रेंज से 2 आतंकी भारत आने की कोशिश कर रहे थे और भारतीय सेना ने उनको নিউট্রালাইজ किया। 1965 ভারত পাকিস্তান যুদ্ধে হাজিপীর ভারতের দখলে চলে আসে। পরে তাসখান্ত চুক্তির পর হাজিপীর দ্বিতীয়বার পাকিস্তানকে ফেরত দেয় ভারত। इन्फिल्ट्रेशन की भी यही कोशिश होती है? हाँ, यहीं से होती है। कुछ दिन पहले हमने सुना था यहाँ से कुछ इन्फिल्ट्रेशन हुई थी यहाँ से। न्यूट्रलाइज किया? जी जी, उसमें 2 हमने सुना था, 2 को मार गिराया यहाँ पे। तो आपने भी शेलिंग, तोपें, बॉम्ब चलते हुए सब देखा है, उसको महसूस किया है? हमने तो कुछ साल पहले देखा है, लेकिन हमसे जो हमारे बुजुर्ग वगैरह हैं उन्होंने बहुत झेला है। यहाँ पे बहुत शेलिंग होती थी। ये ऊपर की पोस्ट पाकिस्तान की पोस्ट है, ठीक है। उसके बाद यहाँ से पूरा पहाड़, ये हाजी पीर का पहाड़, घर जो दिखते हैं वो सारे पाकिस्तान के। जी जी, हाजी पीर सेक्टर। পাকিস্তানের দিক থেকে শেলিং হলে তার ফল ভুগতে হয় উড়ি কামালকোটের বাসিন্দাদের। এখানকার গ্রামগুলি বারবারই প্রতিবেশী দেশের মর্টার শেলিং এর টার্গেটে থাকে। ফলে বাইসারানের ঘটনার পর যখন ভারত পাকিস্তানের টেনশন বাড়ছে তখন প্রমাদ গুনতে শুরু করেছেন এখানকার বাসিন্দারাও। कि अगले 24 से 36 घंटों में भारत पाकिस्तान के खिलाफ फौजी कार्रवाई करने का इरादा रखता है। বাইসারানে হত্যালীলার বদলা নিতে সেনার হাত খুলে দিয়েছেন নরেন্দ্র মোদী। কাঁপছে পাকিস্তান। প্রথমে সার্জিক্যাল স্ট্রাইক এবং তারপরে বালাকোটে এয়ার স্ট্রাইকের অভিজ্ঞতা থাকা পাকিস্তান আজ করতে পারছে যে বদলা নেওয়ার জন্য ফুটছে ভারত। ভয় এতটাই যে মঙ্গলবার গভীর রাতে তড়িঘড়ি সাংবাদিক বৈঠক ডাকেন পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার। कि अगले 24 से 36 घंटों में पहलगाम वाक़े से जुड़े बेबुनियाद और खुद साख्ता इल्ज़ामात को बुनियाद बनाकर भारत पाकिस्तान के खिलाफ फौजी कार्रवाई करने का इरादा रखता है। भारत की तरफ से किसी भी किस्म की फौजी मुहिम जोई का यकीनी और फैसला कुन जवाब दिया जाएगा। That is a possibility, a very clear and stark possibility. We are absolutely ready, at high alert. If there is a violation of our airspace or there is violation on the ground, if we are engaged in any way on the seas, we are prepared to respond. And inshallah, we'll give a befitting response to India. পাকিস্তান স্পন্সর্ড টেরোরিজমকে শেষ করতে হবে। এটা তবেই হবে যখন ইন্ডিয়ান আর্মড ফোর্সেস পাকিস্তান ডিফেন্স মেকানিজমের উপরে হামলা করে এদের নষ্ট করবে। গায়েব পোস্ট গায়েব করার পর কংগ্রেস ফের তাদের পুরনো অবস্থানেই অনড় থাকার কথা জানিয়েছে। রাহুল গান্ধী জানিয়েছেন এই ইস্যুতে বিরোধীরা ঐক্যবদ্ধভাবে সরকারের পাশে আছে। पूरा का पूरा ऑपोजिशन 100% सपोर्ट सरकार को देगा और दे रहा है। नरेंद्र मोदी को एक्शन लेना है, एकदम एक्शन लेना है और पूरा का पूरा विपक्ष उनके साथ खड़ा है। जिन लोगों ने ये किया है, they have to pay the price for this. এদিকে ভারত পাকিস্তান সংঘাতের মধ্যেই এদিন বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে কথা বলেছেন রাষ্ট্রপুঞ্জের মহাসচিব আন্তোনিও গুতেরেস। রাষ্ট্রপুঞ্জের মহাসচিব ফোনে কথা বলেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সঙ্গেও। এদিকে সেনা সূত্রে খবর, সংঘর্ষ বিরতি লঙ্ঘন করে নিয়ন্ত্রণ রেখায় বিনা প্ররোচনায় লাগাতার গোলাবর্ষণের প্রতিবাদ করে পাকিস্তান সেনাবাহিনীর ডিজিএমওকে কড়া বার্তা দিয়েছেন ভারতীয় সেনার ডিজিএমও। শ্বেতশুভ্র পাহাড়ের উপরে মর্টার ফায়ারের মহড়ার এই ভিডিওটি প্রকাশ করল ভারতীয় সেনা। দিল্লিতে উচ্চ পর্যায়ের বৈঠকের পর জবাব দেওয়ার জন্য 3 বাহিনীকে পূর্ণ স্বাধীনতা দিয়েছেন প্রধানমন্ত্রী। সরকারি সূত্রে খবর, কী ধরনের জবাব দেয়া হবে, টার্গেট কি হবে, প্রত্যাঘাতের সময় কি হবে, এই ধরনের অপারেশনাল বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য সামরিক বাহিনীকে পূর্ণ ছাড় দিয়েছেন নরেন্দ্র মোদী। এই আবহেই এবার মর্টার মহড়ার এই ভিডিওটি প্রকাশ করল
ভারতীয় সেনা। এদিকে পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় 25 জন নিরীহ পর্যটকের খুনের পর থেকে সীমান্তে লাগাতার উস্কানি দিচ্ছে পাকিস্তান। বিনা প্ররোচনায় গুলিবর্ষণ করছে পাক সেনা। নওসেরা, সুন্দরবনি, আখনুর সেক্টরে গুলি করা হচ্ছে। পাল্টা জবাব দিয়েছে ভারতীয় সেনাও। কুপওয়ারায় টহলদারি চালাচ্ছে সেনা। শ্রীনগরে আকাশপথে চলছে নজরদারি। এর মধ্যেই সেনার তরফে প্রকাশ করা ভিডিও দেখা যাচ্ছে সাদা বরফে ঢাকা পাহাড়ের মাথায় শুয়ে থাকা অবস্থায় মর্টার থেকে ফায়ার করছেন একজন জওয়ান। মর্টার থেকে বেরোনো আগুনের গোলা বিস্তীর্ণ পথ অতিক্রম করে নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত হানছে, আর তার সঙ্গে সঙ্গে ঘটছে মারাত্মক বিস্ফোরণ। এর আগে জল, স্থল, আকাশে যুদ্ধের ভিডিও প্রকাশ করা হয়েছিল। ট্যাঙ্ক, সাঁজোয়া গাড়ি নিয়ে রাজস্থানের মরুভূমিতে যুদ্ধের মহড়ার ছবি সামনে এনেছিল ভারতীয় সেনাবাহিনী। মুহুর্মুহু গোলাবর্ষণ, শেলের গগনভেদী আওয়াজ, আকাশে পাক খাচ্ছে হেলিকপ্টার, নেমে আসছে প্যারা কমান্ডো, মাঝ সমুদ্রে প্রস্তুত রণতরী। এদিকে এরই মধ্যে পহেলগাঁও হামলা নিয়ে বড়সড় তথ্য উঠে এলো তদন্তকারীদের হাতে। জম্মু কাশ্মীর পুলিশ সূত্রে খবর, জঙ্গিরা সবার প্রথমে রেইকির জন্য আরু উপত্যকায় গেছিল, কিন্তু সেখানে নিরাপত্তা বাহিনীর ক্যাম্প থাকায় হামলা চালানোর পরিকল্পনা বাতিল করে। এরপর তারা একটি অ্যামিউজমেন্ট পার্কেও রেইকি করে, কিন্তু সেখানে ভিড় কম থাকায় এই জায়গাও হামলা চালানোর জন্য তাদের পছন্দ হয়নি। এরপর বেতাব উপত্যকায় যায় তারা, কিন্তু অমরনাথ যাত্রার রুটে এটি পড়ায় সেখানে নিরাপত্তার কড়া বন্দোবস্ত ছিল, তাই এটিও বাদ চলে যায়। শেষ অবধি বাইসারান পৌঁছয় জঙ্গিরা এবং সব দিক খতিয়ে দেখে হামলার জন্য এটিকেই বেছে নেয়। হামলার 8 দিন পর এখনও অবধি জঙ্গিদের ধরতে পারেনি নিরাপত্তা বাহিনী। সূত্রের খবর, এর মধ্যে দুবার জঙ্গিদের খুব কাছাকাছি পৌঁছে গেছিল তারা। কোকরনাগ ও দুরুর জঙ্গলে জঙ্গিদের দেখে জঙ্গলের একাংশ নিরাপত্তা বাহিনী আগুনও ধরিয়ে দেয়, কিন্তু তারপরও জঙ্গিরা বেরিয়ে আসেনি। উদ্বেগের বিষয় হলো, তল্লাশি অভিযান চলাকালীন এখনও অবধি 2 জন জঙ্গিকেই দেখতে পেয়েছে নিরাপত্তা বাহিনী। পাকিস্তানি জঙ্গি সংগঠনগুলি যখন বারবার ভারতকে রক্তাক্ত করে চলেছে, তারই মধ্যে আংশিক স্বস্তির খবর বাংলাদেশ থেকে। অবশেষে জামিন পেলেন সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাস। বাংলাদেশের দৈনিক প্রথম আলো সূত্রে খবর, তার জামিন মঞ্জুর করেছে বাংলাদেশ হাইকোর্ট। জগন্নাথের পরম কৃপা কি আজকে এত ভালো দিন, অক্ষয় তৃতীয়া দিন উনি বেল পেয়েছেন। আমরা এটাই আশা করি কি বাংলাদেশের গভর্নমেন্ট যারা হিন্দু মাইনরিটিস রয়েছে আর অন্য মাইনরিটিস রয়েছে ওদেরকে এরকম আতঙ্কিত করবে না। শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকেই বাংলাদেশ জুড়ে সংখ্যালঘুদের উপর হামলার বিভিন্ন ঘটনা সামনে আসতে শুরু করে। এরই মধ্যে রাষ্ট্রদ্রোহের অভিযোগে গত বছর 31শে অক্টোবর বিএনপি নেতা ফিরোজ খান কোতোয়ালি থানায় চিন্ময় কৃষ্ণ সহ 19 জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগে মামলা করেন, যদিও পরে তাকে দল থেকে বহিষ্কার করা হয়। এরপর 22শে নভেম্বর বাংলাদেশের রংপুরের মাহিগঞ্জ কলেজ প্রাঙ্গণে সমাবেশ করে বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চ। সেখানে বক্তৃতা দেন চিন্ময় কৃষ্ণ দাস। আজকে আমরা আর বিভক্ত নই। আজকে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, এটি আল্লাহর পবিত্র নাম। এটি যদি জামায়াতে ইসলামী নিলে দোষ না হয়, এটা সৌদি আরবের যদি স্লোগান না হয়। জয় শ্রীরাম আমার প্রভুর আরাধ্যের নাম। আমার আরাধ্যের নাম, আমার ভগবানের নাম, আমার প্রভুর নামকে কি করে তোমরা ভাই আরএসএস এর ট্যাগ দিচ্ছ, বিজেপির ট্যাগ দিচ্ছ? এটা কি ধর্ম অবমাননা নয়? 25শে নভেম্বর ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গ্রেফতার করা হয় সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসকে। বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও চট্টগ্রামের হাটহাজারী পুণ্ডরিক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস। চট্টগ্রাম যাওয়ার পথে তাকে গ্রেফতার করে ঢাকা পুলিশের গোয়েন্দা বিভাগ। আমার অনুরোধ সবার কাছে, আপনারা অনেক কষ্ট করেছেন সবাই মিলে অন্তত আমাদের কর্মসূচিগুলো যেন 5 মাসের বেশি সময় ধরে বিনা বিচারে জেলে রয়েছেন তিনি। একাধিকবার তার জামিনের আবেদন খারিজ হয়ে গিয়েছিল হাইকোর্টে। শুনানির দিন তার পক্ষে আইনজীবী আদালতে হাজির হতেও পারেননি। আইনজীবীদের ভয় দেখানোর অভিযোগ ওঠে। চিন্ময় কৃষ্ণের জামিনের আবেদন খারিজ হয়ে যাওয়ার পর চট্টগ্রামের আদালত চত্বরে বিস্তর অশান্তি হয়েছিল। যদিও জামিন পেলেও সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসের জেল মুক্তি নিয়ে সংশয় রয়েছে। বাংলাদেশে আগামী 3 দিন সরকারি ছুটি। সূত্রের খবর, চিন্ময় কৃষ্ণ যাতে জেলের বাইরে বেরোতে না পারেন সেজন্য জামিনের বিরোধিতায় ফের আবেদন জানাতে পারে ইউনূস সরকার। এতদিন পরে চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর বেলটা শুনে আমরা খুব খুশি হয়েছি। ওনারা আজকে বেলটা মুভ করেছেন। এখানে হিন্দু মুসলমান সবাই মিলে কিন্তু
এই বেডটা মুভ করেছে। এই অর্ডারের এগেইনস্টে যদি আবার সুপ্রিম কোর্টের অ্যাপিলেট ডিভিশনে যায় তাহলে এটা স্টে হয়ে যেতে পারে। 3 দিন ছুটির মধ্যে কোনো বের হবে না। অনেক লড়াই করেছি এবং সত্যের জয় হয়েছে। अचल निवासाय नित्या परमात्मने। একদিকে সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসের জামিন, অন্যদিকে খুলে গেল দীঘার জগন্নাথ মন্দিরের দরজা। নীলাচল নিবাসায় নিত্য়া परमात्मने बलभद्र सुभद्राभ्यां जगन्नाथाय। নীল জল রাশি, দিগন্ত বিস্তৃত বালিয়াড়ি, বার ঘেঁষে ঝাউবনের সারি। দীঘার পর্যটন মানচিত্রে এবার ভক্তিভাবের মিশেল। বুধবার অক্ষয় তৃতীয়ার পুণ্যতিথিতে খুলে গেল দ্বার। দীঘার জগন্নাথ মন্দিরের দ্বারোদ্ঘাটন করলেন মুখ্যমন্ত্রী। আমি মনে করি এই মন্দির হাজার হাজার বছর ধরে উৎসব শুধু নয়, এক তীর্থস্থান হিসেবে সমুদ্র তটিনীতে সমুদ্র তরঙ্গে এক ধর্মীয় তরঙ্গের, পর্যটক তরঙ্গের উন্মাদনার প্লাবন তৈরি করবেন। পুরীর জগন্নাথ মন্দিরের আদলে তৈরি মন্দিরের গায়ে অপূর্ব কারুকাজ, বেলে পাথরের দেওয়ালে অপূর্ব শিল্পকলা, ভাস্কর্য, পৌরাণিক কাহিনীর বর্ণনা, কাঠের দরজার অপরূপ কাজ। রাজস্থানের বংশী পাহাড়পুরের বেলে পাথর, যা কিনা ব্যবহৃত হয়েছে রাম মন্দিরের একটা বড় অংশে, সেই পাথর দিয়েই তৈরি হয়েছে এই মন্দির। সঙ্গে উদ্বোধন উপলক্ষে অপরূপ ফুলের সাজ। সকাল থেকে উন্মাদনার ঢেউ আছড়ে পড়ে মন্দির চত্বরে। That we bringing Jagannath here. This Maharaj is coming. Also, all the great personalities that will call the. সকালে যজ্ঞের পর বিগ্রহকে স্নান করিয়ে পরানো হয় রাজবেশ, এরপরই হয় প্রাণ প্রতিষ্ঠা। নীলাচল নিবাসায় নিত্য়া परमात्मने। প্রতিষ্ঠা যে কালমিনেট করেছে এটা 11:10 থেকে 11:30টার মধ্যে আজকে অক্ষয় তৃতীয়া দিন হয়ে গেছে। ভগবানকে সোনা বেশ দর্শন অলরেডি করিয়ে দেওয়া হয়েছে। ভগবানকে এখন ভোগ ঢুকছে, ভোগ লাগানো হবে। ছোট করে একটা যজ্ঞ হলো, তারপরে ভগবানকে চান করানো গেল, তারপরে কাপড় পরিয়ে ভগবানের যে প্রাণ প্রতিষ্ঠা যে শেষ নিয়ম থাকে ওটা পালন করা। দুপুরে মন্দিরে এসে পৌঁছন মুখ্যমন্ত্রী। অতিথিদের সঙ্গে কুশল বিনিময় করেন তিনি। রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস, চন্দ্রিমা ভট্টাচার্যদের পাশাপাশি তার সঙ্গে ছিলেন অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, অভিনেতা ও সাংসদ দেব এবং সঙ্গীত শিল্পী নচিকেতা। মন্দির প্রাঙ্গণেই অনুষ্ঠানের আয়োজন করা হয়। নচিকেতা। ইমন চক্রবর্তী। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 রাম। রূপঙ্কর বাগচি। ইয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাই। শ্রীরাধা বন্দ্যোপাধ্যায়। তুমি সুমহান, তোমার আপন সৃষ্টি মাঝারে বাজুক হই। অদিতি মুন্সি। ঠাঠা রোদে মন্দিরের চাতালে বসে কীর্তনের সুর মেলাতে দেখা যায় মুখ্যমন্ত্রীকেও।
মুখ্যমন্ত্রীর লেখা গান পরিবেশন করেন সঙ্গীত শিল্পী জিৎ। নৃত্য পরিবেশন করেন ডোনা গঙ্গোপাধ্যায়। অক্ষয় তৃতীয়ার মহেন্দ্রক্ষণ দুপুর 3টে থেকে 3:15 পর্যন্ত। শুভক্ষণে মন্দিরের দ্বার উন্মোচন করেন মুখ্যমন্ত্রী। দরজা ঠেলে ঢোকেন মন্দিরের ভেতরে। এক ঝলক জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা দর্শন। দুহাত তুলে রব ওঠে জয় জগন্নাথ। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় হে। আরতি করেন মমতা বন্দ্যোপাধ্যায়, পুষ্পার্ঘ্য নিবেদন করেন। সঙ্গে ছিলেন পুরীর জগন্নাথ মন্দিরের রাজেশ দৈতাপতি ও কলকাতা ইসকনের ভাইস প্রেসিডেন্ট রাধারমন দাস। এদিন 56 ভোগ নিবেদন করা হয় জগন্নাথ দেবকে। দেখেছেন এই মন্দির শীর্ষে ভগবান বিষ্ণুর অষ্টধাতুর নীল চক্র স্থাপন করা হয়েছে। তৈরি করা হয়েছে 4টি প্রবেশদ্বার, পূর্ব দিকে সিংহদ্বার, পশ্চিম দিকে ব্যাঘ্রদ্বার, দক্ষিণ দিকে অশ্বদ্বার এবং উত্তর দিকে হস্তিদ্বার। এতে বিমান, গর্ভগৃহ, জগমোহন, নাটমন্দির, ভোজমণ্ডপ, গোপুরম এবং অন্যান্য প্রয়োজনীয় মন্দির সবই তৈরি করা হয়েছে। চৈতন্য দ্বারও তৈরি করা হয়েছে। রত্নবেদীর ওপর ভগবান জগন্নাথ, ভগবান বলভদ্র এবং দেবী সুভদ্রার পাথরের তৈরি বিগ্রহ যেমন আছে, তেমনি নিম কাঠের তৈরি জগন্নাথ, বলরাম, সুভদ্রাও আছেন। কিন্তু ধ্বজা এসেছিল পুরী থেকে, বহু ধ্বজা এসছে। একটা ধ্বজা ছিল, ওই ধ্বজাটাকে আমি যে পুরীতে ধ্বজা একটা চিল নিয়ে গেছিল, যেটা কি আমাদের মন্দিরে পড়েছিল, যা কি একটা শুভ সংকেত ছিল যে এখানে একটা মন্দির হচ্ছে জগন্নাথের। প্রভুর বিনা দয়াতে কোনো জিনিস করা সম্ভব হয় না, তাই জন্য কালকের মধ্যে ওই ধ্বজাটা লাগানো হয়েছিল। দীঘার জগন্নাথ মন্দিরে সোনার ঝাঁটা উপহার দেন মুখ্যমন্ত্রী। রথযাত্রার সময় সোনার ঝাঁটা দিয়ে জগন্নাথ দেবের যাবার পথ ঝাড় দেওয়া হয়। মন্দির খুলতেই ভেতরে উপচে পড়ে ভিড়। কখনো ভিড় সামাল দিতে দেখা যায় খোদ রাজ্য পুলিশের ডিজিকে। জগন্নাথ মন্দিরের ভিতরে রয়েছে আমরা। এদিনই প্রাণ প্রতিষ্ঠার পরে জগন্নাথ মন্দির উদ্বোধন হয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি সেই জগন্নাথ মন্দিরের ভিতরে প্রচুর মানুষ রয়েছেন এবং এর যেরকমভাবে 4টে ভাগ রয়েছে আমরা জানি, যে বিমান, দেউল, জগমোহন, ভোগমণ্ডপ, এই ভাগগুলো রয়েছে। তার পাশাপাশি বাইরে আমরা জানি অরুণ স্তম্ভ রয়েছে, এখানে আমরা দেখতে পাচ্ছি গরুড় স্তম্ভ রয়েছে। এখানে যে পিলারগুলো রয়েছে খুব সুন্দর কাজ করা হয়েছে এই পিলারগুলোতে এবং এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ভিতরে পাখার বন্দোবস্তও রয়েছে এবং এর ভেতরে মূলত আমরা যেরকমভাবে দেখছি যে বিশিষ্ট শিল্পী মানুষজন তারা এখানে ইতিমধ্যেই এসছেন। এর ভিতরে মোট রয়েছে 6টি মূর্তি, 2 জোড়া মূর্তি, অর্থাৎ জগন্নাথ, বলরাম, সুভদ্রার পাথরের মূর্তি আর তা বাদ দিয়ে দারু ব্রহ্মের মূর্তিও রয়েছে। সেই সমস্ত মূর্তিরই প্রাণ প্রতিষ্ঠা হলো, সেই সঙ্গে আজকে উদ্বোধন হয়ে গেল, সারা দেশের মানুষের জন্য খুলে দেওয়া হলো এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেটা জানিয়েছেন যে এখানকার প্রসাদ এবং ছবি সব ঘরে ঘরে পাঠানো হবে। মন্দির প্রাঙ্গণেই বৃক্ষরোপণ করেন মুখ্যমন্ত্রী। দারু মূর্তি প্রতিদিন সেদিকে পূজিত হবে। মন্দির চত্বরকে কেন্দ্র করে প্রায় 500-র বেশি গাছ লাগানো হয়েছে। জগন্নাথ মন্দিরের দ্বারোদ্ঘাটন উপলক্ষে দীঘায় এই দিন যেন চাঁদের হাট। একটা অদ্ভুত শান্তি আছে এবং অদ্ভুত একটা ভালো লাগা ব্যাপার আছে এবং যারা ভক্ত, আমার মনে হয় কি আমাদের দেশটা এইটার জন্যই আমাদের দেশটা বিখ্যাত, আমরা বিভিন্ন ধর্ম, বিভিন্ন ঠাকুর, বিভিন্ন আমাদের কালচারটাকে ধরে রাখি। আমার মনে হয় কি এইটার জন্য যদি বিরোধ করে, খুব বোকা একটা জিনিস। অত্যন্ত আবেগপূর্ণ একটি দিন এবং সত্যি এটা চোখের সামনে দেখা ঐতিহাসিক মুহূর্ত। আগামী দিনে যাই হোক না কেন আমরা জানি যদি কেউ থেকে থাকে তাহলে সে হচ্ছে জগন্নাথ এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ। দ্বারোদ্ঘাটনের পর কিছুক্ষণ সাধারণের জন্য খুলে দেওয়া হয় মন্দির। এই যে মন্দির, অনেক প্রতিষ্ঠান অনেক রকম জিনিস করে, কিন্তু ঠাকুরের মন্দির করা
একটা ঈশ্বরের আশীর্বাদ ছাড়া হয় না। জয় জগন্নাথ স্বামী জয় জগন্নাথ। টালিগঞ্জের কলাকুশলী থেকে রাজনৈতিক ব্যক্তিত্ব, অক্ষয় তৃতীয়ায় দীঘায় যেন এক টুকরো পশ্চিমবঙ্গ। সারা পৃথিবীতে প্রতিষ্ঠিত হলো বাংলার নাম নতুন করে, দীঘার নাম, এবং মমতা বন্দ্যোপাধ্যায় একটা ইতিহাস সৃষ্টি করলেন যেখানে ভেদাভেদ ভুলে আমরা সবাই একটাই স্লোগান, জয় জগন্নাথ। কিন্তু চমক তখনও বাকি ছিল। এই দিন বিকেল 5:16 দীঘার জগন্নাথ মন্দিরে পৌঁছন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, সঙ্গে স্ত্রী রিঙ্কু মজুমদার। তাদের আপ্যায়নে গেটে অপেক্ষায় ছিলেন বিদ্যুৎ মন্ত্রী অরূপ বিশ্বাস ও তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। দিলীপ ঘোষকে উত্তরীয় পরিয়ে দেন অরূপ বিশ্বাস। প্রণাম করে ঘুরে দেখেন মন্দির। এরপরে মুখ্যমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন সস্ত্রীক দিলীপ ঘোষ। আপনি কখন এসেছেন? আর আমি 3 দিন ধরে বসে আছি। আমি তো আমার 5-7টা মিনিস্টার বসে রেখেছি। আপনার কাছে আছেন? আর বড় কথা বলছি, ভগবানের কাছে আছি। বাপরে, এই ঝামেলা কার্পেট তুলে পরিষ্কার, মেঝেটা এত ভালো, মানে একদম পুরো অরিজিনাল কালার, মন্দিরের মন্দিরের কালার। সেই জন্য এবং খুব বড় পরিসর হচ্ছে। আগে 50-100 বছর 200 বছর লোক বাড়বে, অনেক বাড়বে। আজকে দেখুন এদের এখন অ্যানাউন্স করলাম যে আমাদের দেশের সব মন্দিরগুলো এত ছোট হয়ে গেছে, ঢোকা যায় না। মানুষের মনের মধ্যে ভক্তির জাগরণ হচ্ছে, মন্দিরও বাড়ছে। ভগবান যাকে যোগ্য মনে করেন তার হাত দিয়ে করিয়ে নেন। তিনি মুখ্যমন্ত্রী হাত দিয়ে একটা ভালো কাজ করিয়ে নিয়েছেন। আমরা ভগবানকে দর্শন করার সুযোগ পেয়েছি, আমি সেই সুযোগটা ছাড়িয়ে নিয়ে এসেছি। সরকারের তরফ থেকে এই অনুষ্ঠান হয়েছে। মাননীয় চিফ সেক্রেটারি এবং হেডকোর ভাইস প্রেসিডেন্ট আমাকে আমন্ত্রণ করেছেন কার্ড দিয়ে। সরকারের প্রতিনিধি হিসেবে অরূপদা আছে, সে আমাকে স্বাগত করেছে। আমার পুরনো বন্ধু, তার লড়াইটা বাইরে করে নেবো তার সঙ্গে। দিলীপ ঘোষের দীঘায় জগন্নাথ দর্শনের পর কার্যত ঝড় উঠেছে বিজেপির অন্দরে। দিলীপদা যাবেন কিনা না তার ব্যক্তিগত ব্যাপার, ওনাকে ব্যক্তিগতভাবে আমন্ত্রণ করা হয়েছে। পার্টি এন্ডোর্স করে না এটাকে। পার্টি মনে করে যখন একদিকে হিন্দুরা মার খেয়েছে মুর্শিদাবাদে, পার্টি যেভাবে হিন্দুদের মন্দির ভাঙা হয়েছে, যেভাবে হিন্দুদের বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হয়েছে, তারপরে ওখানে যাওয়া মানে আমার মনে হয় ওটাকে ইগনোর করা। সেজন্য আমরা পার্টি থেকে সিদ্ধান্ত নিয়েছি আমরা যাব না। বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ সোশ্যাল মিডিয়ায় লেখেন, একজন ত্যাগী থেকে কিভাবে ভোগী হতে হয় তার আদর্শ নিদর্শন আপনি দিলীপ বাবু, বাংলার বিজেপির লজ্জা আপনি। তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ আবার কৌশলে 2টি ছবি পোস্ট করেছেন। একটিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের পিছনে দাঁড়িয়ে শুভেন্দু অধিকারী, আর দ্বিতীয়টিতে মুখ্যমন্ত্রীর পাশে দাঁড়িয়ে সস্ত্রীক দিলীপ ঘোষ। ক্যাপশনে লেখা, বলছি কি শিলান্যাস পর্ব আর উদ্বোধনের দিনের 2টি ছবি দিলাম, দীঘা জগন্নাথ মন্দির। বৃহস্পতিবার সকালে দীঘার জগন্নাথ মন্দির নিয়ে তীব্র কটাক্ষ শোনা যায় শুভেন্দু অধিকারীর গলায়। 300 কোটি টাকা খরচ করেছে, মন্দির নাম দিয়েছেন, যদিও খাতায় কলমে সাংস্কৃতিক কেন্দ্র। পূর্ণভাবে পাপ কাজ করছেন, তাই ঈশ্বর এগুলো মেনে নিচ্ছেন না। এরপর বিকেলে সেই জগন্নাথ মন্দিরেই পৌঁছন সস্ত্রীক দিলীপ ঘোষ। তা নিয়ে কার্যত মুখে কুলু পেটেছেন শুভেন্দু অধিকারী। কোনো ব্যক্তি তিনি কি করবেন, কি করবেন না, কি বলবেন না, সেসব উত্তর আমি দেব না। বিজেপি নেতা কৌস্তব বাগচি সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, 1 বালতি দুধ নষ্ট করার জন্য 1 ফোঁটা চোনাই যথেষ্ট। উনি রাজ্যের সভাপতি ছিলেন, উনি ভারতীয় জনতা পার্টির সহসভাপতি ছিলেন, এবং দিলীপ দা নিজেকে প্রচারক বলতেন, যে উনি নিজেকে বলতেন ত্যাগী মানুষ। 60 বছর ত্যাগ করে এসে বলে 61 বছর বয়স আমি ভোগী হব, মানুষ তো এরকম ত্যাগী লোককে দেখতে চায় না। পার্টির স্ট্যান্ডের বিপক্ষে যাচ্ছে একটা সিনিয়র লিডার হয়ে, বয়স্কারে কি মতিভ্রম হয়েছে? উনি কি তৃণমূলের দিকে পা বাড়িয়ে আছেন? এটা তো ভাবার নতুন কিছু না। ওনার অ্যাটিটিউডটা তৃণমূলে যাওয়ার দিকে আমরা দেখতে পাচ্ছি। ওনারা কি এন্ডোর্স করলেন তাতে কার কি এসে গেল? যারা এই মন্দিরের পাল্টা কিছু করতে চান, যারা এই মন্দিরকে আপত্তির চোখে দেখতে চাইছিলেন, তাদের বুকের উপর দিয়ে দিলীপ ঘোষ চলে এলেন এবং তিনি মন্দির পরিদর্শন করলেন এবং বললেন ঈশ্বর নিয়ে তো ঝগড়া হয় না। এদিন মন্দিরের দ্বারোদ্ঘাটন অনুষ্ঠানে শামিল হন হুমায়ুন কবির ও মৌসুম বেনার্জির নূর। জয় জগন্নাথ স্বামী জয় জগন্নাথ।
সৈকত নগরীর দীঘার বুকে নবনির্মিত জগন্নাথ মন্দির। অক্ষয় তৃতীয়ার দিন তার দ্বারোদ্ঘাটন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একদিকে যখন সেই উদ্বোধনী অনুষ্ঠানে দেখা গেল তৃণমূলের সাংসদ বিধায়কদের, তখন কলকাতায় বসেই উদযাপনে সামিল হলেন তৃণমূলের বিভিন্ন জনপ্রতিনিধিরা। স্থানীয়দেরও সুযোগ করে দিলেন কলকাতায় বসেই গোটা অনুষ্ঠান দেখার। ইএম বাইপাসের কাছে পূর্ব 55 গ্রামে জগন্নাথ মন্দির উদ্বোধনের লাইভ সম্প্রচার দেখার ব্যবস্থা করেন তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষ। দীঘায় এই একেবারে উদ্বোধন সেটা কিন্তু সরাসরি এলইডি স্ক্রিনের মাধ্যমে ফুটে উঠবে। শুধু তাই নয়, এখানকার স্থানীয় বাসিন্দারা যারা রয়েছেন তাদের জন্য ভোগ প্রসাদের ব্যবস্থা করেছেন সুশান্ত কুমার ঘোষ। 108 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষের উদ্যোগে স্থানীয় মানুষদের বসিয়ে খাওয়ানোর ব্যবস্থা করা হয়। অনুষ্ঠানটা সরাসরি যাতে প্রত্যেকে দেখতে পায় তার জন্য ব্যবস্থা করেছি এবং মহাপ্রভুকে স্মরণে রেখে আমরা এখানে অন্নভোগের ব্যবস্থা করেছি। কলকাতা পুরসভার 13 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর অনিন্দ কিশোর রাউতের উদ্যোগেও বসানো হয় জায়েন্ট স্ক্রিন। উল্টোডাঙ্গার মুচিবাজারে জগন্নাথ মন্দিরের সামনে বসানো হয় জায়েন্ট স্ক্রিনটি, যেখানে মন্দিরের দ্বারোদ্ঘাটন থেকে শুরু করে সমস্ত অনুষ্ঠানের লাইভ সম্প্রচার দেখার সুযোগ পান স্থানীয়রা। বাংলার মুকুটে একটা পালক যোগ হলো। অবশ্যই আমাদেরও জগন্নাথ মন্দির আছে, দেখুন এত মানুষ জগন্নাথ মন্দিরে আছে, কিন্তু আবার যেহেতু বাংলার মুখ্যমন্ত্রী জগন্নাথ মন্দির দীঘায় উদ্বোধন করছেন, তাতে দেখার জন্য মানুষের উৎসাহ এবং উদ্দীপনাও তুঙ্গে। একদিকে যখন দীঘায় জগন্নাথ মন্দির উদ্বোধনে ব্যস্ত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তখন সেই দিনই মুর্শিদাবাদে দাঙ্গায় নষ্ট হওয়া 9টি মন্দির পুনর্নির্মাণের কাজ ভার্চুয়ালি উদ্বোধন করেন শুভেন্দু অধিকারী। দীঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধনের দিনই আদালতের অনুমতিতে কাঁথিতে আয়োজন করা হলো সনাতনী সমাবেশের। সেই সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে দীঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধন নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করেন তিনি। মন্দির নাম দিয়েছেন, যদিও খাতায় কলমে সাংস্কৃতিক কেন্দ্র, পূর্ণভাবে পাপ কাজ করছেন, তাই ঈশ্বর এগুলো মেনে নিচ্ছেন না। কাঁথির সনাতনী সম্মেলনে এই দিন বক্তব্য রাখেন বেলডাঙ্গার ভারত সেবাশ্রম সংঘের প্রধান কার্তিক মহারাজ, হিরণময় মহারাজ, পুরীধামের দৈতাপতি ভবানী প্রসাদ দাস। আমাদের 26 সালে আমাদের সনাতন হিন্দু ধর্মের বাঙালি হিন্দুদের শেষ সময়, ওই যে ধুলিয়ানে, ওই যে পহেলগাঁওতে যাদেরকে হত্যা করেছিল তাদেরকে নাম জিজ্ঞাসা করা হয়েছে, কে টিএমসি করে, কে সিপিএম করে, কে বিজেপি করে, কে কংগ্রেস করে, দেখেনি ভাই, দেখেছিল তুমি হিন্দু। এরই পাশাপাশি এই দিন সনাতনী সম্মেলনের মঞ্চ থেকে তাৎপর্যপূর্ণ বক্তব্য রাখেন সম্মেলনের আয়োজক সংস্থার সহসভাপতি সর্বানন্দ মহারাজ। প্রত্যেকটা জেলায় 2 জন করে সন্ন্যাসীকে বিধায়ক পদ দিতে হবে। এটা একমাত্র বিজেপি পাঠায়। পার্লামেন্টের দিকে তাকিয়ে দেখবেন, সেখানে অন্তত 10 জন সাধু যারা উপযুক্ত তারা সেখানে নির্বাচিত হয়ে গেছেন। সাধু সন্ত সমাজ যদি দেশ সেবার কাজে রাজস্থান, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশের মতো এখানেও এগিয়ে আসেন, আমি অন্তত বাংলার একজন হিন্দু হিসেবে স্বাগত জানাবো। এদিকে তৃণমূলে থাকাকালীন শুভেন্দু অধিকারীর এই ছবি দিয়ে ফ্লেক্স বানিয়ে কাঁথি শহর এবং ন্যাশনাল হাইওয়ের ধারে লাগানো হয়। নিচে লেখা ছিল বড় সনাতনী। বিজেপির অভিযোগ, এর নেপথ্যে রয়েছে তৃণমূল। আমরা ওগুলো যারা অত্যন্ত নিম্ন রুচি সম্পন্ন মানুষ তারা এসব করে। এটা একটা রাজনৈতিক, বিশেষ রাজনৈতিক দল করেছে, পুলিশ তাকে মদত দিয়েছে। কোনো রাজনৈতিক দল কিংবা প্রশাসন এই কর্মকাণ্ডের সাথে যুক্ত নয়। ঘটনা অতীতে ঘটেছে, সেটা শুধু মানুষ আজকের দিনে দাঁড়িয়ে স্মরণ করিয়ে দেওয়ার জন্য সেই পোস্টারটা লাগিয়েছে। তবে যে বা যারা লাগিয়েছেন, আমি বলবো আপনাদের মাধ্যমে যে তারা ভুল করেছেন। ওখানে বড় সনাতন না লিখে যদি লিখতেন যে ছদ্মবেশী সনাতন, তাহলে মনে হয় ভাষাটা আরো অ্যাপ্রোপ্রিয়েট হতো। এসডিপিও দিবাকর দাস বলেন, বিষয়টি নজরে আসতেই খোঁজ নেওয়া হয়, সব পোস্টার খুলে ফেলা হয়েছে। এদিকে যখন কাঁথিতে শুভেন্দু অধিকারীর উপস্থিতিতে সম্মেলন হচ্ছে, তখন এই সম্মেলন বন্ধ করতে সিঙ্গেল বেঞ্চের নির্দেশের বিরোধিতায় কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয় রাজ্য সরকার। অনুষ্ঠান শুরু হয়ে গেছে, এখন আমাদের কি করণীয়? রাজ্য সরকারের আইনজীবীকে উদ্দেশ্য করে এই প্রশ্ন করেন বিচারপতি সৌমেন সেন। তিনি আরও বলেন, আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ করা পুলিশের দায়িত্ব। ফলে পুলিশ যদি পরিস্থিতি বিচার করে বলে যে কোনো অনুষ্ঠান নির্ধারিত দিনে না করে অন্য দিন করতে, তাহলে সেই অধিকার তাদের আছে।
যেহেতু অনুষ্ঠানটি হয়ে গেছে তাই আর সিঙ্গেল বেঞ্চের রায় কোনো হস্তক্ষেপ করেনি কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। এদিকে মুর্শিদাবাদের সাম্প্রতিক অশান্তির জেরে নষ্ট হয়েছে 9টি মন্দির। এদিন সাধু সন্তদের সঙ্গে নিয়ে সেই মন্দির পুনর্নির্মাণের কাজের ভার্চুয়াল উদ্বোধন করেন শুভেন্দু অধিকারী। বেদবোনা শিব মন্দিরে ছিলেন বহরমপুরের বিজেপি বিধায়ক সুব্রত মৈত্র। পুজোতেও অংশ নেন তিনি। বিজেপি নিজেদের সংবিধান যেটা দলের, সেই সংবিধানের প্রথম পৃষ্ঠায় যে কথাটা লেখা আছে যে তাদের নীতি হিসেবে সর্বধর্ম সমভাব, সব ধর্মের প্রতি সমান ভাব, তো সেক্ষেত্রে আমরা আশা করব অনেক অন্য ক্ষেত্রে মসজিদ যেখানে ভেঙে গেছে বা গির্জা যেখানে ভেঙে গেছে সেখানে একইভাবে বিজেপি এগিয়ে যাবে। প্রত্যেকটি মন্দিরে পুলিশের পাশাপাশি মোতায়েন ছিল কেন্দ্রীয় বাহিনী।